আপনি বললেন বাংলাদেশে ম্যাক্সিমাম রেস্টুরেন্ট ফেল করছে কারণ হচ্ছে রং স্ট্র্যাটেজি। ওয়ার্ক স্পেসটাকে খুব একটা সব জায়গায় ফ্রেন্ডলি এন্ড সেফ রাখতে পারি না। এই যে প্রপার একটা অ্যানালিটিক্যাল প্ল্যান ছাড়া এক্সট্রা কোন বিষয়গুলা আসলে মিস করে যাচ্ছে? এটা এই তিনটা প্রশ্নের উত্তর আগে আপনাকে খুঁজতে হবে। আচ্ছা, বাংলাদেশের ম্যাক্সিমাম রেস্টুরেন্ট ফেল করছে কেন? বাংলাদেশের ম্যাক্সিমাম রেস্টুরেন্ট ফেল করে, এটা একটা বড় কারণ হচ্ছে রং স্ট্র্যাটেজি। রং স্ট্র্যাটেজি দ্যাট মিনস এখানে তো অনেক কিছু রিলেভেন্ট আছে। রং স্ট্র্যাটেজির শুধু একটা ওয়ার্ডে বললে তো হবে না, আমাদের অনেক কিছু জানতে হবে, এর গভীরে যেতে হবে। সো আজকে আমরা আলোচনা করব আপনার সাথে এবং জানার চেষ্টা করব বাংলাদেশের রেস্টুরেন্ট ব্যবসাগুলো বর্তমানে ফেল করছে কেন, কেন নতুন অন্টারপ্রেনাররা আসতেছে না। তো সব বিষয় বিস্তারিত জানার জন্য আমাদের স্টুডিওতে আপনাকে ওয়েলকাম। অ্যান্ড আপনার পরিচয়টা যদি আমাদের অডিয়েন্সের সামনে আপনি একটু তুলে ধরতেন। জি, আসসালামু আলাইকুম সবাইকে, দর্শকদের অভিনন্দন জানাই এবং শেফা আরফাত আপনাকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আনার জন্য, ইনভাইট করার জন্য। আমার নাম শাহিদ নাজিব রাকিব। আমাকে রেস্টুরেন্ট বা ফুড ইন্ডাস্ট্রিতে এখানে বেশ কিছুজন অবশ্য চিনেন। তারপর আমি আমার পরিচয়টা ঠিক মতো দিই যে আমি এই ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে আছি। অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আমি মূলত, এক্সকিউজ মি, ক্যামেরা ঠিক করে সমস্যা নাই, আপনি শুধু যখন ঠিক করবেন তখন কথা না বললে হবে, ওইটা কাটি ফেলাই দেওয়া হবে, সমস্যা নেই। তো ইন্ডাস্ট্রিতে আমি মূলত কনসালটেন্সি করছি বেশ অনেক বছর ধরেই, প্লাস ফুড রিসার্চ নিয়েও বেশ কাজ করি। অ্যান্ড রেস্টুরেন্ট নিয়ে, ফুড নিয়ে কাজ করাটাই আমার প্যাশন। এটা নিয়ে রিসার্চ করাটা প্যাশন, ফুড এর সায়েন্স নিয়ে আমার প্যাশন। সো এটাই মনে হয় আমার একটা বড় পরিচয় এই ইন্ডাস্ট্রিতে। সো আপনি বললেন বাংলাদেশে ম্যাক্সিমাম রেস্টুরেন্ট ফেল করছে কারণ হচ্ছে রং স্ট্র্যাটেজি। বিষয়টা কি একটু এলাবোরেট করতে পারবেন? মানে কোন কোন অ্যাসপেক্ট গুলা, পয়েন্ট গুলা বেশি, কি পয়েন্ট গুলা চোখে পড়ে, কোন রং স্ট্র্যাটেজি রেস্টুরেন্ট ওনাররা বা এন্টারপ্রেনাররা করে বলেই তাদের রেস্টুরেন্ট গুলা ফেল করতেছে? জি, মেইন কথা হচ্ছে আপনি যখন রেস্টুরেন্ট বিজনেসে নামছেন অ্যাজ এন এন্টারপ্রেনার, তাহলে কিন্তু আপনার বুঝতে হবে ইটস নাট আ বিজনেস। যখন আপনি বুঝবেন যে ইটস নট এ বিজনেস, তখন কিন্তু আপনার ইকোনমিক্স এর তিনটা কোয়েশ্চেন আছে, যে হোয়াট টু প্রডিউস, হুম টু সেল এন্ড হাউ টু ডিস্ট্রিবিউট। তো এখানে আপনি যখন রেস্টুরেন্ট করছেন, আপনি আসলে কি কুইজিন করছেন বা কি রেস্টুরেন্ট করছেন, কারা আপনার এখানে টার্গেট ডাইনার্স, এবং তাদেরকে আপনি কিভাবে আনছেন, এই তিনটা প্রশ্নের উত্তর আগে আপনাকে খুঁজতে হবে। এটা যদি আপনি ঠিক মতো প্ল্যানিং করতে পারেন, যেটা প্রবলেম হচ্ছে বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গায় ল্যাক অফ প্ল্যানিং আছে। অনেকে এটা মনে করে যে খাবার দাবারের ব্যবসা, আমি খাবার বানাবো, বিক্রি হবে। তবে কি খাবার বানাবো, কিভাবে বানাবো, কাদের কাছে বেচবো, অ্যান্ড আমার ধরেন আপনি গুলশানের মতো জায়গায় গিয়ে যদি আপনি ঝালমুড়ি বিক্রি করতে চান, হয়তো বিক্রি হবে, কিন্তু কাদের কাছে বিক্রি, মানে আপনার যে টার্গেট ডাইনার, যদি এখানে চিন্তা করেন যে আপনার ঝালমুড়ি সেখানকার আপস্কেল ডাইনার্সরা এসে খাবে, তাহলে কিন্তু আপনার ঝালমুড়ি বিক্রি করা সম্ভব যদি সেটা আপনি সেই রকম ভাবে একটা ইমপ্রেশন দিয়ে করেন। সো এখানে যেটা হচ্ছে ল্যাক অফ প্ল্যানিং, এটা একটা বড় ব্যাপার। মার্কেট স্ট্র্যাটেজিটা মানে প্রপারলি হ্যাক করতে পারে না, এটা একটা বড় একটা প্রবলেম দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি, মানে মেইন ব্যাপার হচ্ছে তারা প্ল্যানিং এর পর্যায়ে অনেক দুর্বল থাকে। সো এই ক্ষেত্রে কি তারপর আপনার শুধু এটা ওনারদের পক্ষ থেকে হয়ে যায় না, শেফদেরও কোনো বিষয় আছে, বা শুধু মার্কেটিং একটা ধরেন মাঝে মধ্যে এমন হয়তো একজন ঝালমুড়িওয়ালা, আপনি আপনার কথা থেকেই নিলাম, অথবা একজন স্ট্রিট ফুড যিনি সেল করে, ওনার স্ট্র্যাটেজি থাকে খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি নিয়ে ওনারা যায়, মানে আমি ওখানে যাবো, ওখানে মানুষজন বেশি, ওখানে আমি সেল করবো। তার একটা সিম্পল স্ট্র্যাটেজি আছে, ওর বাজেট এবং মার্কেট নিশ অনুসারে, মানে ওর ছোট ব্যবসার পরিসর অনুসারে, তো ওভাবে ও আগায়। কিন্তু বড় ব্যবসার ক্ষেত্রে এখানে অনেক টাকার ইনভেস্টমেন্ট,
অনেক শেফস, তারপরে ওয়েটার্স, ফ্রন্ট হাউস, ব্যাক এন্ড হাউস মিলাই অনেকগুলা মেম্বার্স জয়েন করে, অনেক কিছুই ইনভলভ হয়ে যায়, ইভেন ল্যান্ডলর্ড পর্যন্ত ইনভলভ হয়ে যায় মাঝে মধ্যে। সো এখানে আপনার ব্যাক এন্ড ফরওয়ার্ড অনেকগুলা আসলে প্ল্যান একটা রেস্টুরেন্টের রাইট ভাবে নিতে হয়। তা আপনার মনে হচ্ছে আসলে এই যে প্রপার একটা অ্যানালিটিক্যাল প্ল্যান ছাড়া কোন বিষয়গুলা আসলে মিস করে যাচ্ছে? যেটা যখন ল্যাক অফ প্ল্যানিং আমি বলছি, প্ল্যানিং দুর্বল। সো যে যখন আমি হোয়াট টু প্রডিউস যে হাউ টু প্রডিউসও চলে আসে। সো আমি যে খাবারটা করছি এটা কি আমি যখন আমি এটা জানতে পারবো যে আমি কাদের কাছে বিক্রি করছি, তাহলে কিন্তু আমার বুঝতে হবে আমি খাবারটা কিভাবে তৈরি করবো। ফর এক্সাম্পল, ঢাকা একটা খুব লো এন্ড একটা খাবার দোকান চলতো, বার্লিন বেকারি। তারা ফ্রাইড চিকেন বিক্রি করে, কেএফসি ফ্রাইড চিকেন বিক্রি করে। সো কেএফসি তে যারা যায় তাদের মধ্যে হয়তো অনেকে বার্লিন বেকারি যেতে পারে, বাট বার্লিন বেকারির যে ক্রাউড, যে ওদের মেইন ডাইনার, এরা কোনো কেএফসি তে যাবে না। এখন ব্যাপার হচ্ছে যে আপনি যখন প্রোডাকশন এটাতে যাচ্ছেন, যে আপনি খাবারটা কিভাবে তৈরি করছেন, সো সেটার উপর ডিপেন্ড করে খাবারটা কাকে দিয়ে তৈরি করাচ্ছেন। যেরকম আপনি বার্লিন বেকারিতে হয়তো কোনো একটা যে কোনো কাউকে আপনি হয়তো মুরগি ভাজা শেখানো হলে সে হয়তো সেটা করে ফেলতে পারছে। বাট যখন আমি একটা আর্টিসান রেস্টুরেন্টে যাবো, আর্টিসান রেস্টুরেন্টের ব্যাপারগুলো কিন্তু এতটা সহজ না। এখানে খুব বড় একটা রোল প্লে করে হচ্ছে শেফ। তবে শেফের, যদিও আমরা বুঝি যে শেফের রোলটা এখানে অনেক বড় এন্টারপ্রেনার হিসেবে, কোনো কারণে আমার যেটা ধারণা যে এখানে বেশ আন্ডার অ্যাপ্রিসিয়েশন চলে। অথবা আমি হয়তো চিন্তা করি এভাবে যে আচ্ছা কেএফসি ফ্রাইড চিকেন তো আর ফ্রাইড চিকেনই, আমি একটা কোনো শেফ যে আর কি ফ্রাইড চিকেন করতে পারে তাকে ধরে আমি ফ্রাইড চিকেন একটা করাই, সেরকম সেল করবো। সেটা কাজে দিতেও পারে, নাও দিতে পারে, কারণ কেএফসি কিন্তু একটা রেসিপি হয়ে এসেছে অনেক যুগ যুগ ধরে আর কি রেসিপিটা চলে এসেছে, and it's an established recipe, it's an established success. ওরা এসওপি মেনটেন করছে, অনেক কিছু মেনটেন করছে। সো ওদের মতো করে যদি আমি করতে যাই তাহলে আমারও কিন্তু ওদের ব্যবস্থাগুলো জানতে হবে। সিমিলারলি যখন আমি একটা খাবার তৈরি করাচ্ছি, and খাবার যে তৈরি করবে সে যত স্কিলফুল হবে ততই ভালো আমার খাবারটা আসবে। তো এখানে মানে শেফদের একটা ল্যাক অফ ট্রেনিং বা এডুকেশন, আমরা যদি একাডেমিক সাইড ধরি তাহলে একটা ল্যাক অফ এডুকেশন তো আছে। আমরা জানি আমাদের দেশে আসলে শর্ট কোর্সেস গুলার কোনো কমতি নেই, কিন্তু প্রপার শেফ এডুকেশনটা নাই এখনো। একাডেমি গভর্নমেন্ট সাইড থেকে হোক, প্রাইভেট ইউনিভার্সিটি গুলা হোক, এখনো কুলিনারি আর্টস নিয়ে কেউ ব্যাচেলর বা মাস্টার্স এই জাতীয় কোনো প্রোগ্রাম অন করেনি। আমাদের বেসিক্যালি ডিপ্লোমা প্রোগ্রামও আমরা যদি বলি, ডিপ্লোমা নরমালি হয় 4 বছরের ডিপ্লোমা। আমরা যদি একাডেমিক, আমি যেখানে শেফ কোর্স গুলো হচ্ছে অনেকগুলো, অনেকটা হচ্ছে কারিগরি শিক্ষার মতো, বাট একটা একাডেমিক কোর্স সেভাবে এখনো তৈরি হয়নি। সার্টিফাইড যে শেফ কোর্স গুলো যেখানে বাইরে এটা ইউনিভার্সিটি পর্যায়ে চলে গিয়েছে, যেখানে ফুডের বিভিন্ন পার্সপেক্টিভে শেখানো হয়, একটা ইনগ্রিডিয়েন্ট, একটা কনসেপ্ট, এখানে ওভাবে নেই। যে এখানে যেটা ইউজুয়ালি হয় বেসিক্স, রেসিপিস, ইদানিং মানে আগে তো জাস্ট রেসিপি দিয়ে কাজ করতো, রেসিপি শেখাতো অনেকগুলো, বাট এখন বেশ কিছু কুলিনারি ইনস্টিটিউট উঠে এসেছে যারা বেসিক্স এর উপর খুব গুরুত্ব দিচ্ছে। তবে আমাদের দেখতে হবে যে আমাদের শেফ যারা হচ্ছে, বা এতদিন যে ট্রেন্ডটা ছিল আনটিল রিসেন্ট পাস্ট, যে যারা এই কোর্সে আসতো তারাতে দেখা যেত যে একাডেমিক্যালি খুব সাউন্ড ছিলেন না তারা। সো তারা যেটা চোখে দেখায় শিখতেন, যেটা লিখে নিতেন, সেটাই অ্যাপ্লাই করতেন, তারপর বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করে বিভিন্ন টিপস এন্ড ট্রিক শিখে সেটা তারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। ইদানিং ট্রেন্ডটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে বাংলাদেশে, যদিও এটা খুব র্যাপিডলি হয়নি,
দুর্ভাগ্যজনকভাবে আমাদের পাশের দেশে কিন্তু তারা এই আর্টটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। আমরা এখনো অনেক পিছিয়ে আছি, বাট এটা আস্তে আস্তে এখানে হচ্ছে, যেখানে শেফদেরকে সেই ফুডের ইনগ্রিডিয়েন্টের বিভিন্ন পার্সপেক্টিভস গুলো শেখানো হচ্ছে, বিভিন্ন টেকনিক শেখানো হচ্ছে। যেমন আমরা জানি যে মডার্ন কিউজিনে, মডার্ন কালিনারি ইন্ডাস্ট্রিতে ফ্রেঞ্চ কিউজিনটা একটা বড় জায়গা নিয়ে রেখেছে, অ্যানাদার কন্ট্রিবিউশন অনেক। যেরকম আমরা যে মডার্ন সস গুলো দেখি, ইমালশনস গুলো দেখি, এগুলো কিন্তু ফ্রেঞ্চ কিউজিন থেকে এসেছে। ডেফিনেটলি আপনার এসকোপিয়ারের আগস্ট এসকোপিয়ারের বইয়ের পর থেকেই সবকিছু ঘুরে গেছে। এখনো ইউরোপে টপ লেভেলে অনেকে এসকোপিয়ার বই সাথে রাখে শেলফে। জি, it's like a bible for many chefs. Is the best boy you ever had, actually best boy you ever had. Exactly. দো এটা দেখতে একটু একাডেমিক ওয়ে, মানে আপনি পড়াশোনা করতেছেন, সবগুলা ট্যাক্স, বাট ইউ হ্যাভ টু ডিগ ইনসাইড। ব্যাপারটা হচ্ছে সেটাই যে এখন আপনি শুধু রেসিপি শিখলেই যে একটা শেফ হয়ে গেলেন, এটা হ্যাঁ, এখানে আমি বলবো যে ইউ আর আ কুক, আ শেফ ইজ অ্যান আর্টিস্ট। একটা শেফ হচ্ছে একটা শিল্পীর মতো। যে এখানে আমি একটা জিনিস বলি, যেরকম যে পার্সপেক্টিভটা হয় ইদানিং চেঞ্জ হয়েছে, অনেকটাই চেঞ্জ হয়েছে। এখন অনেক শিক্ষিত লোকজন এখানে ঢুকছে, ইয়াং ছেলেমেয়েরা আসছে হু হ্যাভ ভেরি গুড একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সোশ্যাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যারা বাইরে মালয়েশিয়া, ইউএসএ থেকেও ট্রেন্ড হয়ে আসছে। এমনকি যে নাম করা যে কালিনারি ইনস্টিটিউট আছে দ্য কর্ডন ব্লু, সেখানকারও ট্রেন কিছু ইদানিং আসছে এখানে, যারা ওখান থেকে ট্রেনিং নিয়ে এখানে কিছু করছেন, which is অনেক, এটা আসলেও প্রশংসনীয় যে তারা এটাকে এখন পেশা হিসেবে একটা ভালো পেশা হিসেবে দেখছে। সো বাট দ্য থিং ইজ যে আপনার যেটা বললাম যে একটা শেফ হতে হলে ইউ হ্যাভ টু বি অ্যান আর্টিস্ট, অ্যান্ড আপনার আর্টিস্ট হতে হলে এই আর্টটা কিন্তু অন্য আর্ট থেকে খুবই ভিন্ন। দিস ইজ দি অনলি আর্ট উইচ ইউ ক্যান টেস্ট, অ্যান্ড এই আর্টের সাথে আপনার মানুষের শুধু যে টেস্ট রিলেটেড তা না, তার কিন্তু চোখের দেখা, ঘ্রাণ নেওয়া, কানে শোনা, মুখে সেটা স্বাদ গ্রহণ করা, একই সাথে আবার কিন্তু হেলথটাও রিলেটেড। যেরকম হেস্টন ব্লুমেন্থেলকে আমি জানি না কতজন চিনবেন, কিন্তু হেস্টন ব্লুমেন্থেল এই জিনিসটা নিয়ে খুব কাজ করছেন, যে কারণে ওনাকে ফুড সায়েন্টিস্ট বলা হয়। যে উনি প্রত্যেকটা পার্সপেক্টিভ নিয়ে কাজ করেছেন, যে একটা খাবার মানুষ কতটা পার্সপেক্টিভ দিয়ে মানে গ্রহণ করে। তো শেফ হতে হলে আপনার পড়তে হবে, অনেক রিসার্চ করতে হবে, আপনার পড়াশোনা করতে হবে, খাবার এডুকেশনের একটা বিশাল গ্যাপ আমরা দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা, আমরা একটু আপনার প্রিভিয়াস আলোচনা থেকে একটা কোয়েশ্চেনে আমি ফিরে যাই। আমার একটা কিউরিসিটির জায়গা তৈরি হলো। বাংলাদেশে আমরা দেখেছিলাম মাঝখানে কেএফসি চলে গেছিল, ইভেন চিটাগং এ অনেক বছর কেএফসি ছিল না। আমার ছোটবেলায়, একদম ছোটবেলায় কেএফসি ছিল, আমি চট্টগ্রামে বড় হয়েছি যেহেতু। মাঝখানে কেএফসি ছিল না যখন আমি হাই স্কুলে পড়ি। আবার এখন আমি দেশে ব্যাক করে মেবি এখন ব্রাঞ্চ খুলছে। আমি যখন এইখানে ইউকে তে চলে আসবো ওই সময় করে মনে হয় আবার ব্রাঞ্চ খুলছিল। মানে এই যে বড় ব্র্যান্ড গুলা হারাই যাওয়া, বাংলাদেশে আসা ফ্র্যাঞ্চাইজ গুলো আবার হারাই যাওয়া। আবার ঢাকায় আমি লক্ষ্য করছি, আমি জানি না কতটুকু শিওর, নান্দোস চলে গেছে, তারপর ম্যাকডোনাল্ডস ব্র্যান্ড গুলা নাই। সো এই রিজন গুলা আপনার মানে চোখে কি কোন পয়েন্ট গুলা মনে হয় যে এই কারণে হয়তো বা এই ব্র্যান্ড গুলা আমাদের কাছ থেকে হারাই যাচ্ছে? একটা বড় কারণ হচ্ছে যে মিসম্যানেজমেন্ট। আচ্ছা, যদি বড় ব্র্যান্ড বা ফ্র্যাঞ্চাইজির কথা বলি, ফ্র্যাঞ্চাইজি কিন্তু তাদের স্ট্যান্ডার্ডস এন্ড এসওপি আপনার মেনটেন করতেই হবে। আপনি যখন একটা ফ্র্যাঞ্চাইজি আনবেন, ফর এক্সাম্পল একটা লোকাল ফ্র্যাঞ্চাইজ নিয়েও যদি চিন্তা করি, আমরা যদি একটা বার্গার জয়েন্ট থাকে, এটা আমি যদি ফ্র্যাঞ্চাইজ দিই, তাহলে যে ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে আমি চাবো সে আমার সসটা ততটুকুই দেয় যতটুকু আমি বার্গারে দিই, সে আমার প্যাটিটা ততক্ষণে গ্রিল করে যতক্ষণ আমি গ্রিল করি, সে বানটা সেটাই ইউজ করে যেটা আমি ইউজ করি। সো এসিপি গুলো মেনটেন করতে হচ্ছে, কিন্তু কতক্ষণ প্যাটি থাকবে। সো এই ব্যাপারগুলো যদি, সেই ব্যাপারগুলো নিয়ে ওরা যদি খামখেয়ালি করে,
তখন আমি কি করব, তখন আমি কিন্তু আমার ফ্র্যাঞ্চাইজি ওখান থেকে হুম, ফিরিয়ে নিয়ে আসবো। এটা একটা কারণ হয়। আরেকটা ব্যাপার হচ্ছে কিছু জায়গায় কন্ট্রাক্ট থাকে, কন্ট্রাক্ট ডিউরেশন থাকে, হয়তো ডিউরেশন এক্সপায়ার করে গেছে, বাট ইউজুয়ালি যে প্রবলেমটা হয় বাংলাদেশে, যে ম্যানেজমেন্টের এন্ড থেকে তারা চিন্তা করে যে আমি একটা ফ্র্যাঞ্চাইজ এনেছি, ফ্র্যাঞ্চাইজ ক্যাশ কাউ হবে। হুম, এখন কোনো কারণে তার মার্কেটিং ফ্লস থাকতে পারে, তার মার্কেটিং স্ট্র্যাটেজি হয়তো ভুল ছিল, অথবা যেরকম এখানে একটা ফ্র্যাঞ্চাইজ এসেছিল থাইল্যান্ডে গংচা নামে। গংসা। এখন গংচা, গংসা ইজ কোরিয়ান ইনগ্রিডিয়েন্ট. Like they have this name, John and Gongcha, Gongjong. জি I'm watching now Culinary War, the Korean Netflix show. It's like for the cooking. I think this is the best show everybody should watch. I'm like almost finishing all the episode. Like, but আমি দেখেছি ওখানে ইভেন মিশেলিন স্টার শেফরাও জয়েন করেছে. জি, এই গংচা কিন্তু একটা বড় ব্র্যান্ড বাইরে। হ্যাঁ, হ্যাঁ. এখানে বাংলাদেশে এসে এটা 1 বছরও টিকেছে কিনা আমার সন্দেহ আছে। এন্ড গংচা তাদের পলিসিতে বেশ বড় বড় ভুল ছিল। তারা যে পয়েন্ট থেকে শুরু করেছে সেই কেমন? জায়গাতে এটা শুরু করার মতো ব্র্যান্ড ছিল না। সো তাদের যেটা বললাম যে ডিস্ট্রিবিউশন প্ল্যান, যেটা ইকোনমিক্স পড়ানো হয়, বা ডিস্ট্রিবিউশন, তো এখানে রেস্টুরেন্ট লাইনে কিন্তু আপনি কোথায় বিক্রি করবেন, কার কাছে বিক্রি করবেন, কিভাবে বিক্রি করবেন, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। যেরকম ঝালমুড়ি, যেটা আমরা ছোটবেলায় হয়তো 10-15 টাকা দিয়ে খেয়েছি, এখন কিছু কিছু জায়গা আছে ঝালমুড়ি 500 টাকারও প্লেট আছে। 500 টাকা? তো জি, আরো বেশিও আছে। সো এটা That much? ডিপেন্ড করে আপনি People কিভাবে এটা খাওয়ার। people usually that willing to pay that much for ঝালমুড়ি? হ্যাঁ, ওইখানে আপনার ইনগ্রিডিয়েন্টস কিছু এক্সক্লুসিভ আছে। যেমন মাঝখানে একটা পানের একটা ব্র্যান্ড ছিল, যেখানে পানের দামের শুরু হতো 25-30 টাকা দিয়ে, সেটা তাও আজ থেকে 15 বছর আগে। এন্ড তারা একটু রয়্যাল ফ্লেভার দেওয়ার চেষ্টা করতো, 25 থেকে 75-100 পর্যন্ত গিয়েছিল। অথচ এটা পান কত, আপনি রাস্তার সাথে একটা পান 5 থেকে 10 টাকায় খেতে পারেন। তো এটা পুরোটাই ডিপেন্ড করে হাউ ইউ আর সেলিং এর প্রোডাক্ট, হাউ ইউ আর সেলিং ইউর ব্র্যান্ড। So it is total on their strategy, right strategy. So এক্স্যাক্টলি। that কেএফসি is that they're really কেএফসি যেমন, selling this product, বিক্রি হচ্ছে আসলে? এটাই তো ব্যাপার যে আপনি কার কাছে বিক্রি করছেন সেটার উপর ডিপেন্ড করবে। যেমন ঢাকায় আপনি মিরপুরে যে ব্যবসার মডেল থাকবে, একটা রেস্টুরেন্টের মডেল, গুলশানে কিন্তু গুলশানের মডেলটা আপনি মিরপুরে নিয়ে গেলে হবে না। কারণ আপনি যদি চিন্তা করেন আমি গুলশানে এই লেটস এ প্লেট অফ ফ্রাইড রাইস আমি এখানে 800 টাকায় সেল করছি, মিরপুরে 800 টাকায় সেল করতে পারবো? ওই ভলিউম সেল আপনি পাবেন না, কারণ আপনার ওইখানে ওই কনজিউমারটা নেই। মানে আপনি এতজন কনজিউমার সেখানে পাবেন না। সো এখানে হচ্ছে আপনার এটাও চিন্তা করছে যে কোথায় কি করছেন আপনি। যেমন So বাংলাদেশে এখন এখানে কি হয়েছে। সরি, প্লিজ কন্টিনিউ. হ্যাঁ, যেরকম এখন ইদানিং যে ব্র্যান্ড গুলো আসছে, ফ্র্যাঞ্চাইজ গুলো আসছে, তারা ইউজুয়ালি ধানমন্ডি থেকে শুরু করার চেষ্টা করে। কারণ ধানমন্ডিতে আপনি আপনার ব্র্যান্ড অনুযায়ী একটা লার্জ স্কেল কনজিউমার পাবেন। সো এন্ড আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে এখন এটা কমপ্লেন করে যে ফ্র্যাঞ্চাইজি যখন শুরু হয়েছিল একটা টেস্ট ছিল, এখন সেই টেস্টটা পায় না। যেটা হচ্ছে কস্ট কাটিং করতে গিয়ে তারা অনেক কিছুই করে, যেটা সে প্রোডাক্ট কোয়ালিটিটাকে এফেক্ট করে। কেমন, কিভাবে কস্ট কাট করে? ধরেন যদি একটা পিৎজা ব্র্যান্ড হয়, নট নেসেসারিলি যে করছে এমন কোন পিৎজা ব্র্যান্ড এটা নাম মনে করে, বাট আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। যে কোনো একটা যদি পিৎজা ফ্র্যাঞ্চাইজ হয়, হয়তো আগে চিজটা আনতো অস্ট্রেলিয়া থেকে, এখন চিজটা আনছে ইন্ডিয়া থেকে, এখন হয়তো মিক্স করছে লোকাল আর লোকালেও যে আমাদের খারাপ চিজ হয় তা না, অনেক, বাট হয়তো আরো পুরো কোয়ালিটি চিজ ইউজ করছে, ইনফিরিয়র কোয়ালিটি চিজ ইউজ করছে। যেমন
সিলেটে খুব নাম করে একটা ক্যাফেতে আমি তাদের ব্রাউনিটা অর্ডার করেছিলাম ট্রাই করার জন্য, হুম অ্যান্ড তাদের প্রাইস রেঞ্জ অনেক হাই, হুম মানে হাই এন্ড কনজিউমারদের জন্য। তবে হুম ব্রাউনি টেস্ট করে আমি বুঝেছি যে তারা খুব নিম্নমানের চকলেট ইউজ করেছে। হুম সো যখন আপনি কস্ট কাটিং এ যাবেন, তখন আপনি যদি ইনফিরিয়র কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস ইউজ করেন, হুম। তো আপনার খাবারও সেরকম বের হবে। এক্ষেত্রে আহ, যে কস্ট কাটিং করতেছে এটা কি শুধুমাত্র ইনগ্রিডিয়েন্ট চেঞ্জের কারণে, না এখানে ল্যাক অফ ট্যালেন্টও ঢুকে যাচ্ছে? আচ্ছা, এখানে কস্ট কাটিং এ যেটা হয়, অনেক রেস্টুরেন্ট যেটা করে, কিছু হাই এন্ড রেস্টুরেন্ট বাংলাদেশে এটাও করে যে আপনার যখন ব্র্যান্ডটা দাঁড়িয়ে যে এস্টাবলিশড হয়ে যায়, লেটস সে সে হয়তো তার চিন্তা ভাবনা ছিল 6-7 মাসের মধ্যে আমার একটা ভালো সেল হয়ে যাবে, ব্র্যান্ড দাঁড়িয়ে যাবে। তো দাঁড়িয়ে যাওয়ার পর ইউজুয়ালি না, অনেক জায়গায় অনেক ক্ষেত্রে এটা হয়েছে, আমি খেয়াল করেছি যে 6-7 মাস পর সেই ডিশের টেস্টটা আসছে না। আর খোঁজ করে যেটা আমি বুঝতে পারি যে এটা যেই শেফ শুরু করেছিল সেই রেস্টুরেন্টের সাথে সেই শেফ আর নেই। তো দেখা যাচ্ছে যে সেকেন্ড ইন লাইন যে ছিল সে এখন লিড নিয়েছে, অথবা সেও নেই, এমন কেউ এসেছে যে ফুড ইন্ডাস্ট্রির সাথে কোনো কানেক্টেড ছিল না, দেখে দেখে কিছু শিখেছে, হুম তাকে হয়তো সেখানে এখন দায়িত্ব দিয়ে দিয়েছে। যেরকম লেটস সে একটা ক্যাফে, যেটা একটা শেফের ক্যাফে হোক বা রেস্টুরেন্ট হোক, তাদের খাবারগুলো হয়তো খুব ভালো চলছিল একজন শেফের কারণে, বিকজ আ শেফ নোজ হিজ হুম ফুড ওয়েল। তো এখন সেই শেফকে হয়তো রেস্টুরেন্ট 1.5-2 লাখ টাকা স্যালারি দিচ্ছিল। হুম তো তার যখন দেখলো যে আচ্ছা 6-7 মাস হয়ে গেছে, আমার ফুড তো ভালোই সেল হচ্ছে, এন্ড সে মাঝে মাঝে কিচেনে না থাকলেও তো আমার সেল হচ্ছে, তাহলে কি আমাকে তাকে রাখা দরকার? এটা মাঝে মাঝে ম্যানেজাররাও এই জিনিসটা একটু ইনস্টিগেট করে, বলে যে মানে তখন মানে তারা মেইন শেফ চিন্তা করে, এছাড়া ব্যবসা তো চলেই যাচ্ছে। জি, তো তখন চিন্তা করে যে আচ্ছা তাকে এত স্যালারি দিয়ে রাখার কি দরকার, আমি 10-12 হাজার টাকা, আমার হুম যে সেকেন্ড ইনকাম সে হয়তো 30 হাজার টাকা চলছে, হুম তাকে আমি একটু 10-20 হাজার টাকা বাড়িয়ে দিলাম। হুম আর ম্যানেজারও তো দেখে দেখে সবই জানছে, হুম তো রেসিপি তোদের কাছে আছে, তাহলে শেফকে এত টাকা দিয়ে রাখার কি দরকার? ঠিক আছে ভাই, আপনি তাহলে আপাতত কিচেন ব্রেক নেন, আমরা হুম। দেখি। সো এভাবে করে ব্যাটল ফিল্ডে অনেক রেস্টুরেন্টই চলে। শূন্য, মানে এখানে একটু যুক্ত করতেছি আপনার সাথে। ব্যাটল ফিল্ডে সেনাপতি কিন্তু লাস্টে ডাক মারি যায়, কিন্তু সৈন্যরাই বেশি করে। যেমন চেস যখন খেলি আমরা শূন্য দিয়ে কিন্তু আমরা চালাই কাজ, জি, কিন্তু চেক দেওয়ার জন্য তো আপনার কিংকে ধরতে হবে। এই এক্স্যাক্টলি। জায়গাটাতেই ভুল আপনার। যেমন লেটস সে আপনি তো গর্ডন র্যামসের জন্য কাজ করেছেন, মানে গর্ডন র্যামসের রেস্টুরেন্টে। সে যদিও এখন মানে তার তো বিজনেস এম্পায়ার এত বড়, তার পক্ষে তো মানে এটা ফিজিবল না ফিজিক্যালি সব জায়গায় প্রেজেন্ট থাকা, বাট সে তার হাতে সিলেক্টেড ফিউ হেড শেফ তো রেখে গেছে, বা এক্সিকিউটিভ শেফ, তার হুম ব্র্যান্ড গুলো প্রমোট করার জন্য। সো আপনি যখন সু শেফ ছিলেন, হুম so উনি যখন না থাকবে, ইউর সেকেন্ড ইন কমান্ড, আপনি লিড নিচ্ছেন, হুম বাট হুম আপনাদের কিন্তু কোয়ালিটি জানা আছে, স্ট্যান্ডার্ড জানা আছে, হুম। রাইট? এন্ড আপনাদের বড় দায়িত্ব হচ্ছে ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করা। Is like chain of command, you know. এক্স্যাক্টলি। ট্রেনটা এভাবে দেওয়া হচ্ছে, এভরি উইক ইউ গট দ্য ট্রেনিং, এভরি উইক ইউ টোল অফ, বাট আমরা ওটাকে বাসায় নিয়ে আসি না। আমরা দেখেছিলাম গালি আমাদের এমন না কাস্টমার সামনে গালি গালাজ হয় যেহেতু লাইভ কিচেন হয়, মানে বাট বিফোর সার্ভিস, প্রেপিং টাইম, অনেক সময় আই খুবই আন্ডারস্ট্যান্ড, টাইট কারণ আমি তো সিচুয়েশন যায়, কিচেনে চোখের আমি তো ট্রিটমেন্ট, কিচেনে ট্রেনিং দেই। মানে আই আপনার আন্ডারস্ট্যান্ড, যখন সার্ভিস চলে তখন মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, এটা না চাইলেও পরিস্থিতি এমন ক্রিয়েট হয়ে যায়, কারণ যখন আমরা লাইন কুকস গুলো অর্ডার ফলো করতে ব্যর্থ হয়, তখন এটা মাথা গরম হওয়ার মতো, কারণ ইউ ওয়ান্ট টু সার্ভ দ্য বেস্ট টু ইয়ার ডাইনার্স। তো যেটা বলছিলাম যে ধরেন লাইক আপনার এক্সিকিউটিভ শেফ, সেই যে এক্সপিরিয়েন্স লেভেলে চলে গেছে, তার এক্সপার্টিস আপনার এক্সপার্টিস এক হবে না। আপনি চলে গেলে আপনার এক্সপার্টিস আর লাইন কুকের এক্সপার্টিস এক হবে না। So I cannot expect the same dish from the line cooks as I can expect from you. Even sometime crisis
মেন আমরা এসএসসিপি পড়াই, ইভেন আমাদের যারা বুঝে না রেস্টুরেন্ট ওনাররাও বলে যে এসএসসিপি করে বকে। আসলে এটা না যে পানি পড়ে গেছে ফ্লোরে পিচকাকাই পড়ে যাবে হ্যাজার্ড, এটা পানি বলতে পানির থেকেও ডেঞ্জারাস। একজন শেফকে যে সরাই দিচ্ছে ইজ আ হ্যাজার্ড, তো পুরো ব্যবসার উপরে হ্যাজার্ড হয়ে যাচ্ছে। তো এটাও ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, এটাও কন্ট্রোল করতে হবে যে আমাকে বুঝতে হবে। যেমন কি আমার ফার্স্ট জার্নি আই ওয়ার্ক উইথ জন ক্রিস্টোফার নোভেলি, কেন আমি ফ্রেঞ্চ স্টাইল খুব বেশি কুইকলি কুক করতে পারি ইজ বিকজ অফ অ্যাকচুয়ালি আমি গর্ডন র্যামসি থেকে যতটুকু শিখি, অনেস্টলি কথা, আমি গর্ডন র্যামসি এখানে করেছি, অনেক কিছু শিখেছি, ম্যানেজমেন্ট অনেক কিছু দেখেছি, বাট আমি শিখেছি জন ক্রিস্টোফার নোভেলি থেকে বেশি। কেমনে? আমি কাম থাকি কাজ করতে পারি, প্রচুর প্রেশার নিতে পারি, অন্য কেউ পায় না। আপনি জন ক্রিস্টোফার নোভেলি ইভেন অস্ট্রেলিয়ান মাস্টারে গেছে না, দেখবেন ও নাচে ড্যান্স করে, হিজ সিচুয়েশন কোয়াইট ডিফারেন্ট। লাইক ওর ট্রেনিং সিস্টেম গুলা আপনাকে মানে ওকে যখন কপি করতে চেষ্টা করবেন, আপনি ওর জন্য কাজ করবেন, তখন আপনাকে মানে হেল্প করবে। মনে হয় আমি এটা ভুল করতেছি, আমি ফিল করতাম মনে হয় আমি এভাবে না করে ওভাবে করার চেষ্টা করি। আর মজার বিষয় হচ্ছে ও মাসের মধ্যে একবারও যেতে পারে না, 2-3 মাসে যায়, 10 দিন থাকে, মানে 3 মাসে মিলে 10 দিন থাকতো, 15 দিন থাকতো, এরপরে বাকি সব অনলাইন ট্রেনিং অ্যাপে থাকতো, দেখতাম, দেখে আমরা অ্যাপ্লাই করতাম। বাট ও হিউজ অ্যামাউন্ট অফ স্যালারি নিত হোটেলটা, ম্যারিয়ট হোটেল থেকে হিউজ অ্যামাউন্ট অফ স্যালারি নিচ্ছে, যেখানে ও প্রেজেন্টই নাই। ইভেন ও এখন অস্ট্রেলিয়া মাস্টার শেফ করতে সেকেন্ড এপিসোডের জন্য আগে ফ্লাশ করে দিচ্ছি, ও ডিসেম্বরে অ্যাপ্লাই করবে নেক্সট ইয়ারের শোর জন্য, মেতে আসবে, সো ডিসেম্বর থেকে মে অস্ট্রেলিয়া থাকবে। সো এখন এই যে থাকবে না মাঝখানে, তার মানে ওই ম্যারিয়টের শেফরা কি ট্রেনিং পাবে জন ক্রিস্টোফার নোভেলিস কিচেনে? পাবে অনলাইন, ওই যেগুলা প্রিসেট ছিল, তারপরে ওর অ্যাসিস্ট্যান্ট যারা আছে, নিকি আছে অ্যাসিস্ট্যান্ট, ওরা সেট করে দিবে ওভাবে, কিন্তু ও তো স্যালারি নিবে তারপরে। হ্যাঁ, কারণ তার তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি এখানে তারা ইউজ করছে। তো এটাই হচ্ছে মূলত আপনার মেইন অ্যাসেট আর কি। মানে সব সময় যে শেফকে প্রেজেন্ট থাকতে হবে এমন না, মাঝে মধ্যে শেফ না থাকলেও একটা জিনিসটা চলতেছে। মানে আপনার শেফ যদি সেই লেভেলে কোয়ালিফাইড শেফ হয়, যিনি দূর থেকেও কোয়ালিটি কন্ট্রোল করতে পারছেন, অ্যান্ড মেইন ব্যাপার হচ্ছে যে রেস্টুরেন্টের পারপাসটা যদি সার্ভ হয়, তাহলে সেই শেফটা হচ্ছে আপনার সোনার ডিম পাড়া মুরগি। এখন যদি আপনার ম্যারিয়ট যদি ডিসাইড করে না নোভেলি তো নাই, নোভেলিকে বাদ দিয়ে দিই, দেখা যাবে নেক্সট ডে থেকে কাস্টমার আসবে না। কিন্তু এক্স্যাক্টলি এটাই হচ্ছে আমার পয়েন্ট, যেই শেফ আপনি শেফকে 1.5 লাখ টাকা স্যালারি দিয়েছেন বলে আপনার রেভিনিউটা উঠছিল, তাই না? সো দ্যাট ইজ অ্যান ইনভেস্টমেন্ট ইউ মেড, আর আপনার সেরকম রিটার্নস আসছে। আপনি যেই মুহূর্তে তাকে সরিয়ে দিবেন, আপনি কখনোই সেই লেভেল অফ এক্সপার্টিস পাবেন না। আর এখানে এটা একটা ব্যাপার যে আপনার যে শেফ এত টাকা নিচ্ছে আপনার থেকে, সে কোয়ালিফাইড বলে তো আপনি দিয়েছেন তাকে, বা সে সেটা ডিজার্ভ করছে। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখার প্রয়োজন। আমাদের ফুড ইন্ডাস্ট্রিতে একটা যেটা ব্যাপার হয়ে গেছে যে আমরা বাইরের কিউজিন গুলো খুব বেশি ফলো করি, বাইরের কিউজিনটাই খুব বেশি করতে চাই এখানে। দেশের যে ইনগ্রিডিয়েন্ট গুলো আছে, যে ফ্রেশ অর্গানিক প্রডিউস গুলো আছে, সেইগুলো উপেক্ষা করি। আমরা রোজমেরি, থাইম ইম্পোর্ট করে আনি, আবার এখানেও এখন ইদানিং অনেক কিছুই করছি আমরা, যেরকম জুকিনি এখানে ফলানো হচ্ছে, অ্যাভোকাডো একটা টাইম কনজিউমিং, কিন্তু এই প্রজেক্টটাও অনেকে করছে। হ্যাঁ, আমি দেখেছি অ্যাভোকাডো করতেছে। লাইক বিদেশি প্রেম। বিশ্বাস করবেন, আমি পুরান ঢাকার মিডফোর্ডের রাস্তায় ভ্যান গাড়িটা নিয়ে অ্যাভোকাডো দেখেছি সেদিন, জাস্ট 2 সপ্তাহ আগে। দাম এটা মানে গুলশানে যে দামে পাই বা বসুন্ধরা বা আশেপাশে, সেটা হচ্ছে ওখানে মানে দাম অর্ধেক কম। তো অ্যাভোকাডো এখন স্ট্রিট ফুড হয়ে গেছে। ব্যাপার হচ্ছে যে এখন আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের কি আসলে এতটা ল্যাকিংস দেশের প্রডিউসে? আমাদের ল্যান্ড কি প্রপার আমাদের কি প্রোডাকশন দিচ্ছে না, যে
সবসময় বিদেশি ইনগ্রিডিয়েন্ট আমরা কমপ্লেন করতে দেখি। আমার কাছেও প্রচুর শেফরা কমপ্লেন করে, শেফ এটা নাই এখানে, এটা নাই ওইটা নাই। So, আমি মানে ভাবছি ওরা কেন বিদেশি জিনিস খুঁজতে আছে, মানে আমাদের দেশে কি ইনগ্রিডিয়েন্ট নাই কুক করার জন্য? একটা এক্সাম্পল দেই, যেরকম ইউএসএ তে কাঁঠালের এক একটা কোয়া বিক্রি হয় অনেক দামে, এটা জানেন মনে হয়, হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ, না? জ্যাকফ্রুট হ্যাঁ, সিরাপ। প্রায় 100-200 টাকা করে এক একটা কোয়া। হুম আর এখানে আমরা 200 টাকা পুরো কাঁঠাল পেয়ে যাই। তো ওরা কি এখন কাঁঠাল নিয়ে কি ওরা ওদের রেস্টুরেন্ট বেস করবে বা ডিশ গুলো প্ল্যান করবে? অবশ্যই না। হুম হুম এখানে আমাদের কাঁঠালটা মানে জাস্ট বললাম, ইটস নট লাইক যে কাঁঠালের বড় একটা ফ্যান আমি, না, নট অ্যাকচুয়ালি। বাট ব্যাপার হচ্ছে আমার, ফর এক্সাম্পল পার্সলে আমার এখানে ইটস নট, মানে এখানে আমি আগে পার্সলে করতাম না, আমার এখানে ধনিয়া পাতা হয়, হুম হুম সেলেরি হয় না। সেলেরি এখন হয়তো করছি। হুম সো আমি যেটা পাচ্ছি না ওটা আমার সবসময়, ওটা কেন আমার ইম্পোর্ট করতে হবে, কেন আমার ওই কিউজিনটাই করতে হবে? হুম যেরকম ইন্ডিয়াতে কি করছে তারা বিদেশি কিউজিন করছে, হুম বাট ম্যাক্সিমাম জায়গায় ইন্ডিয়ানাইজ করে। হুম অ্যান্ড ওদের ইন্ডিয়ান যে ডিশগুলো আছে সেগুলোকে অ্যাভানগার্ড করে ফেলছে, সেগুলোকে তারা একদম এত স্কেল আপ করেছে যে হুম মিশন স্টার লেভেলে চলে গেছে। ইউকে তে আপনি জানবেন যে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট মিশন স্টার হোল্ডার। হুম হুম হুম। অ্যান্ড তাদের মশলা আমাদের মশলার মধ্যে কি খুব তফাৎ আছে? ইনগ্রিডিয়েন্টস আর আমাদের ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুব একটা তফাৎ নেই। কিন্তু সো আমাদের, এখানে আরো প্লাস আমি একটা জিনিস অ্যাড করি, মশলা আমাদের গুলা ভালো বেশি ওদের থেকে, আরো ফ্রেগ্রেন্ট বেশি। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু হুম এটা আসলে আমরা নিজেদেরকে কিছুটা অবমূল্যায়ন করি। হুম হুম আমাদের জিনিসগুলো এটা কেন হচ্ছে? এই যে ল্যাক অফ নলেজ, হুম আপনার নলেজের ঘাটতি। আপনি তো শিখেছেন রেসিপি, হুম আপনি হুম তো ইনগ্রিডিয়েন্ট শিখেননি, আপনি তো টেকনিক শিখেননি। হুম হুম সো আপনি রেসিপি নিয়ে কাজ করছেন। ইদানিং কিছু শেফ চলে আসছেন, হুম বেশ কিছু নতুন শেফ আছে হুম যারা আম, বলবো যে তারা এমনকি কিছু টেস্টিং মেনু পপ আপও করছে। হুম তাদের মধ্যে একজন বেশ ভালো নাম করছে রিসেন্টলি, অর্পণ চ্যাংমা। হুম 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 তারপর একটা মেয়ে আছে চেষ্টা করছে, সামিরা ওয়াদুদ। হুম সো দে ট্রাই, হুম অ্যান্ড এটা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। ইটস হুম নট নেসেসারিলি যে তাদের থেকে আমরা এখনই এক্সপেক্ট করবো যে দে উইল বি হুম অন পার উইথ ওয়ান মিশন স্টার শেফ, টু মিশন স্টার শেফ। বাট হুম তারা জিনিসটাকে অ্যাটলিস্ট শুরু করেছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। হুম ইনশাল্লাহ হয়তো সামনের দিনে এটা আরো ইমপ্রুভ করবে। হুম যেমন অর্পণ চাংমা রিসেন্টলি একটা করেছে, বিফ স্টেক উইথ নিহারি জু। হুম। দ্যাটস ইন্টারেস্টিং কনসেপ্ট। কতটা আমি টেস্ট করিনি, বাট আই বিলিভ এটা একটা ভালো It's gonna be ডিশ হয়ে amazing because বিফ নিহারির জু যখন করলো, নিহারির তো আপনার এমনি বোনটা এখানে আপনার ডিফারেন্ট এক্স্যাক্টলি ওয়েতে সেল করা হয়, ইভেন এটা ফ্রেঞ্চ একটা টেকনিক আপনার যখন বেক করে। সো আমরা তো এটা আহ, দেশে আমি আমার সকালের নামাজের পরের স্টোরি বলি, চট্টগ্রামে দোস্তগির নাম শুনেছেন না? চিটাইঙ্গা হ্যাঁ মানুষ হ্যাঁ। যদি দোস্তগিরি নলা দিয়ে যদি নারুটি না খায় সকালবেলা, এ স্বাদ পাই নাই খাবারের, জীবনে কোনো খাবারের স্বাদ পাই নাই। I feel this is the best meal I ever had. I eat in 3 Michelin restaurant normally, but আমার কাছে দোস্তগির 3 Michelin থেকে উপরে আছে। আমি ওই ফিলটা আমি পাচ্ছি না, মানে এই টেস্টটা, এই যে নলার মসটা চলে আসে। So I think it's gonna be a clever idea. What his name I forget. অর্পণ চাংমা। অর্পণ চ্যাং ওর যে প্ল্যানটা করছে, I think it's gonna be work if he execute properly. It's like, you know, cooking has so many way, so many types, like temperature. সেও লোক কর্ডন থেকে ট্রেন, তো সেও পড়াশোনা করে, হুম পড়াশোনা করছে দেখেই এসব করতে পারছে। হুম হুম তো ব্যাপার যদি ইনগ্রিডিয়েন্ট আমার দেশেও তো আছে। আমার দেশে লেটস সে কুমড়ো ফুল ইউরোপে কিন্তু অনেক ভাবে ইউজ হয়। yes আমাদের এখানে yes. কুমড়ো ফুল কোন রেস্টুরেন্টে দেখেছেন আজ পর্যন্ত? না, আমি আমি আরো আপনাকে মজার বিষয় বলি। আমার রেস্টুরেন্টে আমি এখন আগে ইতালিয়ান করতাম, ফ্রেঞ্চ, ইতালিয়ান, জাপানিজ করছি। গরম এখানে জাপানিজ ছিল কিন্তু আমার, তা বাট আমি এখন করি মডার্ন ব্রিটিশ, লাইক
যেহেতু ইন্টারন্যাশনাল কোজিন চেঞ্জ হয়, আপনার এখন আমি মডার্ন ব্রিটিশ করি, আমি অনেক ইনগ্রিডিয়েন্ট মানে অনেক রেসিপি বাংলাদেশি রেসিপি ইউজ করি। আমাদের আপনি কি কখনো জানেন মানে একটা ইংলিশ রেস্টুরেন্টে কিউমেন পাউডার, হলুদ, তারপরে মরিচের গুঁড়া ইউজ করতে, আমি প্রথমে চিপস, যেই আমার বইয়ে কালিনারি ক্যাম্পাস অফ বাংলাদেশে ডাবল ডিগার চিপস আমি লিখেছিলাম, ওই রেসিপিটাই এক্স্যাক্টলি আমি সেল করছি ফার্স্ট বিগিনিং। ইট ওয়াজ লাইক গুড মুভ। দেন আমি টেম্পুরা ব্যাটার করছিলাম, আমি বেসনের মানে চিপি ফ্লাওয়ার, বেসনের ফ্লাওয়ার মিক্স আপ করে এখানে টেম্পুরা, হ্যাঁ টেম্পুরা ফ্লাওয়ার কর্নফ্লাওয়ার বেস না, তো আমি বললাম আমরা চিপি বেস করি, একটু বিগেন আছে, কর্নেও যেভাবে আসতেছে, আবার দেখা যাচ্ছে অন্য ফ্লাওয়ার গুলো অ্যাড করতে হচ্ছে না, বা অনেক কিছুই অ্যাড করে। টেম্পুরা ব্যাটারের রেসিপি লাইক 1000 টাইপস, এক এক রেস্টুরেন্টে এক একভাবে করে। So আমি বলছি why not we make our own, and it's work well actually because people moving for flavor. Think about that. If you watch Hunger movie, শেফ কুক করতেছে খাইতেছে মানুষ রেগুলার। কাচ্চি বিরিয়ানি আপনি রেগুলার খাচ্ছেন, বাট আপনার কাছে নান্নার অথেন্টিক কাচ্চি বিরিয়ানি খাচ্ছেন না, রেগুলার ফিল হবে, নর্মাল ফিল হবে, যেহেতু আপনি রেগুলার খান। বাট ও যখন একটা জিনিস চেঞ্জ করে দিছে সামহাউ, আপনি হঠাৎ করে একদিন খাচ্ছেন, আপনি সারপ্রাইজ, কি চেঞ্জ করলো। সো হাঙ্গার মুভিতে এরকম, ও পাখি শিকার করতে গেছিল বনের মধ্যে লাস্টে, যেটা মানে লিগাল ছিল না ওদের দেশে, বাট পাখি শিকার করে আসি, ওর পাখির মাংস খাওয়াইছিল। ও একটা চেঞ্জেস। সো কোজিনেরও চেঞ্জ করতে হয়, আপনি যে স্টাইলই করেন না কেন, একটা মিক্স আপ ফিউশন, মানে ফিউশন মানে আবার কমপ্লিকেশন না, আমাদের দেশে ফিউশন বলতে এখানে কিছু রেস্টুরেন্ট আছে, হ্যাঁ বাউবনের মধ্যে এত বড় বড় কাটি চিকেন টিক্কা। হ্যালো, হ্যাঁ সরি, আমার লাইন কেন কেটে গেছিল আমি জানি না। রেকর্ডিং চলতেছে, দাঁড়ান রেকর্ডিং চলতেছে কিনা দেখি। মিটিং হচ্ছে, বিং, হ্যাঁ হচ্ছে না, হ্যাঁ সরি, আবার শুরু করতেছি। সো এখানে বাউবনের সাথে একটা রেস্টুরেন্ট দেখলাম, এত বড় বড় চিকেন টিক্কা ঢুকাই দিয়েছে ড্রাই, তারপরে আবার স্প্রিং অনিয়ন কাটছে বড় বড় মোটা করে, মানে মানুষ মুখে দিলে আটকাবে, মানে টেক্সচারের বাপ হয়ে গেছে এটা। তো ওর কাছে এটা বিশাল ফিউশন, এর মধ্যে কি একটা সস দিছে, লাইক কোয়াইট এম্বারাসিং অ্যাকচুয়ালি, মানে ওই ভাউবনটা এত সফট একটা জিনিসকে এম্বারাস করা হচ্ছে, এরকম করে ফেলছে পুরা। সো এটা আপনার হচ্ছে কম্বিনেশনটা তো জানতে হবে আসলে যাচ্ছে কিনা জিনিসের সাথে। আমি একটা দুটো স্টোরি শেয়ার করি। একটা হচ্ছে আমার নিজের পার্সোনাল, মানে আমার নিজের হাতে করা। সো আমার এক পরিচিত একজন বললেন যে বাইরের স্টেকে, মানে রেস্টুরেন্টে স্টেক খাচ্ছে এত টাকা দিয়ে, কিন্তু কেন যেন স্বাদ পাচ্ছি না। তো আমি তো বুঝলাম, আচ্ছা বাঙালি একটু মশলা বা দরকার, কিন্তু মশলা আবার এমন না হোক যে এটাকে এখন মানে ঝাল গরু মাংস মতো বা ভুনার মাংস মতো মনে হয়। সো একটা ব্যালেন্সড প্রপোর্শনে নিয়ে কিছু আমি স্পাইস ব্লেন্ড করে দিয়েছিলাম, অ্যান্ড সসটাও আমি পাল্টেছি। আমি এই গতানুগতিক সেই আপনার ময়দায় ফ্লাওয়ার দিয়ে সেটা রু বানিয়ে গ্রেভি দিয়ে যে সস, ডেমিগ্লাস সস, ওটা না করে এটার সাথে জানা যায় একটা পেপারি সস আমি করেছিলাম। অ্যান্ড সে ওই স্টেক খাওয়ার পর থেকে আর কোনো স্টেক তার মুখে লাগে না। এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে, আমি একটা স্টোরি শেয়ার করি। পুরান ঢাকায় শিক কাবাব খেতে গিয়েছিলাম, বাট এই একটা শিক কাবাবের মধ্যে আমি 3 রকম ভ্যারিয়েশন খেয়াল করলাম। যেমন যে ছেলেটা করলো সে খুব মানে একটা ইয়াং, বলা যায় যে 15-16 বছর বয়সে একটা ছেলে হবে। সে যেটা আমাকে সার্ভ করেছিল, একটা জাস্ট আপনার ছোট্ট একটা হোটেলে ধরেন, যেখানে মানুষ লুচি দিয়ে চাপ কাবাব খায়, এটা। তো সেটা দেখি ব্যাটারে কোট করা ছিল, তো অনেকটা চাপের মতো করা, আবার ভিতরে টেক্সচারটা স্টেকের মতো। 3টা ফুড আমি একই জায়গায় পেয়েছিলাম, এন্ড খুব সারপ্রাইজিংলি ডান টু পারফেকশন। মাংস টেন্ডার ছিল, নাথিং ওয়াজ ওভারডান, নাথিং, নট ইভেন দ্য স্পাইসেস ওয়্যার
আউট অফ ব্যালেন্স, খুব সুন্দরভাবে সব ওখানে ব্লেন্ড হয়ে গেছে। তো এন্ড আমার মনে হয় সেটা সে ইট ওয়াজ লাইক হি ওয়াজ গিফটেড মেবি, কারণ সে তো কোনো কোর্স করে আসেনি, অ্যান্ড হি আন্ডারস্টুড দ্য ফ্লেভার। তো এটা একটা বড় দিক একজন শেফের, টু আন্ডারস্ট্যান্ড ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড ফ্লেভার্স, অ্যান্ড মানে তার ইনগ্রিডিয়েন্টটা বোঝা খুব দরকার। আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম শেফ তারা অ্যাকচুয়ালি ইনগ্রিডিয়েন্টটা নিয়ে খুব ভালো যে বুঝে তাও না, ইনগ্রিডিয়েন্টটা জাস্ট তারা যতটুকু শিখেছে ততটুকুই, বাট আর কোন লেভেলে নেওয়া যেতে পারে। ফর এক্সাম্পল, আমরা বাইরের দেশে দেখছি যে একটা আলুকে কত লেভেলে যে নিয়ে যায়, ওটা দিয়ে একটা সসও বানিয়ে ফেলে, একটা গ্রেভি বানিয়ে ফেলে, হ্যাঁ এক ম্যাশ। সুপার। আমাদের দেশে আমরা এটা শুধু ওই যে মানে আমরা যদি ওয়েস্ট মানে কন্টিনেন্টাল চিন্তা করি, আলু মানে ম্যাশ পটেটো, ম্যাশ পটেটো। আর স্টেকের পাচ্ছে বা চিকেনের পাচ্ছে। ফানি স্টোরি, আলু কি আমাদের দেশে পাওয়া যায় না? কত আমাদের ইভেন সিদ্ধ আলুটাও কত মিষ্টি, কত নাইস। এক্স্যাক্টলি, আমাদের সিদ্ধ আলু কোন রেস্টুরেন্ট কি দেখাতে পারবেন সিদ্ধ আলু ইউজ মানে মিষ্টি আলু ইউজ করে? আমি জানি না ওটাকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে কি বলে। আমাদের চিটাঙ্গের ভাষায় আমরা বলি গাত্ত আলু, মানে যেটা এত বড় হয় মাটির নিচে, হ্যাঁ, উইথ দ্য মিট ইজ লাইক অ্যামেজিং। আমার দাদি রান্না করতো, ওয়াও। আমি আমি এবার তো নোট করে রাখছি, মানে এইটা আমি এক্সামিনেন করব দেশে গেলে, এই গাত্ত আলুটা মানে কিভাবে নেক্সট লেভেলে নিয়ে যায়। বাট বিকজ ইটস লাইক hidden, you know, some tourism we call, if we lost hidden tourism, and আর আমি একটা যেন কি এটা বলবো, আমি হিডেন ফুড বলবো, অথবা সরি হিডেন না, ডার্ক 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 ট্যুরিজম, এটাকে আমি বলবো ডার্ক ফুড, আমি সেকশনে রাখতেছি। সো এইভাবে আমি একটা জিনিস হারাই ফেলছি, যেভাবে গাত্ত আলুটা বলছি, আলুটা তো এখনো পাওয়া যায়, বাট একটা জিনিস আমি নাম খুঁজতেছিলাম, অনেক শেফদের জিজ্ঞেস করেছি, কেউ আমাকে নামটা বলতে পারতেছে না, because I want to make R&D behind it, so when it comes with something else for like international cuisine. And এটা হচ্ছে কোটকড়িয়ালা বলি না, ফেরিয়ালা যে বই খাতা নিয়ে বা স্টিল স্টিল মিষ্টি দেয় মিঠাই, সো সবাই কোটকড়ির কথা বলে হানিকম কে চিনে, বাট দে আর নট অনলি সেলিং হানিকম, দে সেল সামথিং লাইক পেপার, পিঙ্ক কালার, ইজ ফ্ল্যাট লাইক পেপার, পিঙ্ক কালার। আমি ছোটবেলায় খাইতাম, এটা খাইলে মুখে দিলে টাঙ্গের সাথে লাগিয়ে যেত, বাট ইজ মেক ইউ গ্রিডি, আই নিড দিস ইনগ্রিডিয়েন্ট। সো এটা আমি ডার্ক ফুড হিসেবে ধরতেছি, আমি ওটার নাম খুঁজতেছি আজকে প্রায় 2 থেকে 3 মাস। আই ডোন্ট নো, লাইক নোবডি কাম উইথ এনি আনসার। আমি ওটা দেশে গেলে এবারও খুঁজবো। আই ওয়ান্ট দ্য নেম অ্যাকচুয়ালি, ওয়ান্ট দ্য রেসিপি অ্যাকচুয়ালি। তারপর দেখেন ইয়ে কলা গাছের স্টেম যেটা, সেটা কিন্তু বাইরের দেশে কত সুন্দর করে ইউজ করতে পারে। আমরা এটি আমাদের হাতে অনেক ইনগ্রিডিয়েন্টস আছে আমাদের কিউজিনের, যেটাকে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে নিতে পারি, কিন্তু আমরা যাচ্ছি না, করছি না, কারণ আমাদের এখানে ল্যাক অফ নলেজটার জন্য। এটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ এখানে। আচ্ছা, চ্যালেঞ্জ হচ্ছে আমাদের আরেকটা মজার বিষয়, এখানে একটা মিশনারি রেস্টুরেন্ট নেম খই, সো লন্ডনে মিশনারি রেস্টুরেন্ট নাম্বার নেম খই, ও একটা মিশনারি স্টার পাইছে একটা ডিশের জন্য, এটা হচ্ছে কলা। আপনি কলা গাছের কি বলতে, কলা বলতে এটা আনাজি কলা। ও কি করতে জানেন, আমাদের দেশে আনাজি কলা কখন খায়, যখন মানুষ অসুস্থ হয়ে যায় না, বাচ্চা টাচ্চা হইলে কোন একটা পিরিয়ড, কোন একটা সময়ে খায়, ও সার্টেন সময়ে, অথবা পেট কষা হইলে না কেমন হইলে মারা আনাজি কলা রান্না করতো। বাট এই সেম আনাজি কলা আমাদের দেশে ইনগ্রিডিয়েন্ট আছে, বাট কোন রেস্টুরেন্ট আপনার খইয়ের মতো একটা রেসিপি নিয়ে আসছে? এটা জাস্ট ব্রেড ক্রাম দিয়ে ফ্রাইড করা, ব্রেড ক্রামটা এক্সিকিউট করে, ম্যারিনেশনটা চেঞ্জ করে, ফ্রাই করে একটা সস দেয়, সিম্পল। বাইরের দেশে খুব স্পেশালি ইউকে তে খুব পপুলার ডিশ হয়ে গেছে অনিয়ন ভাজি। হ্যাঁ হ্যাঁ, what is onion bhaji? বলেন, what is it? Just deep fried onion, and Exactly. so many people doing randomly like onion bhaji, এখানে কনসেপ্ট অনেকে ডিফারেন্ট, অনেক ঝুরা ঝুরা অনিয়ন ভাজি করে, লাইক ডিম সং, কোরিয়ান ডিম সং এর মতো একটু ফ্লফি হয় অনিয়ন ভাজি। অনেকে ম্যাক্সিমাম করে ওইটা ময়দা দিয়ে একটু সগি করে, যেটা আমি পছন্দ করি না, আর ব্যক্তিগতভাবে আমার কাছে সগি জিনিস পছন্দ হয়। কিছুটা পেঁয়াজু স্টাইল। হ্যাঁ,
পেঁয়াজু স্টাইল করে, বাট অনেকে সগি করে ফেলে জিনিসটাকে, আমার এটা ভালো লাগে। বাট যেটা ঝুড়া ঝুড়া করে ডিম সং স্টাইল, মানে সগি থাকে, এটা কামড় দিলে একটু অনিয়ন ফ্লাওয়ারের মতো, অনিয়ন ফ্লাওয়ারটা। হ্যাঁ হ্যাঁ, লাইক আপনি যদি গিয়ারটাও আবার রেসিপি চিন্তা করেন, আক্তার ভাইয়ের উনার রেসিপিটা উনি একটু ডিফারেন্ট চেঞ্জ করছে, উনি একটু ব্রিটিশ ফ্লেভার দেওয়ার জন্য উনি স্যালারি এক দিছে ওইখানের মধ্যে, ওনারটাতে স্যালারি আছে, সো ইটস গিভ এ different flavor. But I do another way. I use chamfire, onion, red onion, and if like any other perishable herb, কোনো হার্ব পচে যাচ্ছে, ওইটা প্যারিশ হওয়ার আগে আমি এখানে দিয়ে, কারণ এটা ফ্রাই হয়ে যাচ্ছে, সো ওইভাবে আমি করি। বাট ইটস না, আমার রেস্টুরেন্টে যদিও আমি অনিয়ন ভাজি বেশি না, বাট যখন আমি খাওয়ার জন্য করি রিয়েলি, অথবা কোনো রেস্টুরেন্টে যাচ্ছি ওদেরকে রেসিপিটা ডেভেলপমেন্টে হেল্প করতেছি তখন করি। আপনি যেটা বলছেন, দেখেন আমরা বাংলাদেশের গ্রামে কিন্তু লাকড়ি চুলে রান্না হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু একটা অন্যরকম বলা যায়, এটা হিটের চেঞ্জের কারণে খাবারের মধ্যে অন্যরকম একটা কিন্তু টেক্সচার ফ্লেভার নিয়ে আসে। ইয়েস ইয়েস, ফ্লেভারটা যেন অন্যরকম হয়। গ্রামে দেখবেন যে লাকড়ি চুলে রান্না, আমার মনে আছে পোলাও মুরগিও কিন্তু খুব মজা লেগেছে গ্যাসের চুলে রান্নাচ্ছে। এটা একটা সিক্রেট, আপনি যদি কোরিয়ান রেসিপি গুলা ফলো করেন, ইটস লাইক আই এম ডুইং রিসার্চ অন দ্য উড ফায়ার অ্যাকচুয়ালি। ওয়াই ম্যাক্সিমাম মিশনারি স্টার রেস্টুরেন্ট গ্রিল ইউজ করে না, চারকোল গ্রিল ইউজ করে। ওয়াই চারকোল গ্রিল ইউজ করে, সিক্রেটটা বলে দিচ্ছি এখানে। অ্যাকচুয়ালি আমরা উড চেঞ্জ করি, কারণ উডের মধ্যে ফ্রেগ্রেন্ট থাকে, লাইক পারফিউমের মতো। ওই ফ্রেগ্রেন্টটা স্মোক হয়ে স্টেকে ঢুকে, আপনি যখন খাবেন, ইউ নট হ্যাভিং এ স্টেক অনলি, because there is nothing, only salt and pepper in the steak. So what the change? It's like you have the different types of aroma and fragrance over there. যে এখানে আমাদের এখানকার মানুষজন যে বিফ শিক এত খায়, তান্দুরি চিকেন, বিফটা তো আমরা খুব পছন্দ করে দেখি, যে কয়লার ফ্লেভার না আসলে ওটা তো মজা লাগে না। হ্যাঁ, আর তান্দুরের চুলাই তো কেরোসিন আর লবণের পানি দিয়ে। এমনকি বিয়ে বাড়িতেও আপনি দেখবেন যে কাচ্চি সার্ভ করার আগে, কাচ্চি বিরিয়ানি সার্ভ করার আগে আপনি যদি খেয়াল করেন বাংলাদেশের বিয়ে বাড়িগুলোতে একটা কয়লার গ্রান আসা শুরু করে কিচেনের সাইড থেকে, ডাকনার উপরে যে কয়লা, তখনই কিন্তু খিদা লাগা শুরু হয়। সো এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এখন একটা রেস্টুরেন্ট যদি এই জিনিসগুলো, বা একটা শেফ যদি এই জিনিসগুলো চিন্তা করে, যেরকম হেস্টন ব্লুমেন্থাল কি চিন্তা করে যে আচ্ছা একটা রোস্টেড চিকেনে থাইমের ফ্লেভারটার জন্য মানুষজন খাচ্ছে, এই থাইমের ফ্লেভার আমি চিকেনে না বাড়িয়ে ওদের কাছে তারপর টেস্ট কেমনে দিতে পারে, কারণ থাইম বেশি হয়ে গেলে কিন্তু বাজে লাগবে খাবারটা, বাট আপনি স্টিল খাবেন আর থাইমটা এক্সেন্টুয়েটেড হবে। তো উনি করলেন কি, যে থাইমের সেন্ট যেন বের হয় সেরকম একটা ডিশে সার্ভ করলেন। তো এই ব্যাপারগুলো কিন্তু টেকনিক্যালি আপনি যদি চিন্তা, দ্যাটস ওয়াই আই সেড যে একজন শেফ হচ্ছেন একজন আর্টিস্ট, একজন শিল্পী, ওনার অনেক সাইড থেকে চিন্তা করলে অনেক কিছুই করতে পারেন। এখানে 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 আসলে একটা বিশাল আমি গ্যাপও দেখি। আমি যখন স্টুডেন্টদের সাথে, আমি ব্যক্তিগতভাবে জুনিয়রদের সাথে বেশি কথা বলতে পারি না, রিজন হচ্ছে টাইম লিমিট, আপনি ভালো করে জানেন। ওরা আসলে এটা বুঝতে চায় না আমাদের টাইম কত ব্যস্ত, ওরা ভাবতে মানে আমরা এমনিই কথা বলি না। আমি ম্যাক্সিমাম ট্রাই করি আমার 4-5 জন লোক মানে রাইট পারসনকে পিক করে হেল্প করার জন্য। সো লাইক আই ডু কাইন্ড অফ হিডেন চ্যারিটি বিহাইন্ড দেম অ্যাজ ওয়েল। বাট এখানের মধ্যে সমস্যা হচ্ছে ওদের কাছ থেকে কমন প্রবলেম যেটা পাই, সিনিয়ররা শিখায় না জুনিয়রদেরকে। মানে সিনিয়ররা কেন শিখায় না এটা আমি নিজেও বুঝি না। আমরা তো এখানে একটা শেফ যতক্ষণ পর্যন্ত প্রপারলি ট্রেন না, ওকে ডিশ ওয়াশ আর ফ্রিজ গুছাইতে দিই। হতে পারে তার জুনিয়রকে শেখালে তার বস সিনিয়রকে তখন আবার রিপ্লেস করে দেবে জুনিয়রকে দিয়ে। একটা হয়তো ইনসিকিউর ফিলিং থাকতে পারে যে আমি যদি তাকে সব শিখিয়ে দিই তাহলে আমার প্রয়োজন কি, আমাকে তো তখন রাখবে না, বা আমাকে তো চলে যেতে বলবে, এটাও হতে পারে। Even knowledge is not about you know everything, it's like sharing. যখন আমি শেফ দ্য পার্টি ছিলাম জানকি সিভেন নোবেল, এখানে বিগিনিং ছিল শেফ দ্য পার্টি, তারপর সিনিয়র শেফ দ্য পার্টি হয়েছিলাম। সো ওই তখন আমার বিগিনিং এ আমি তো নতুন ইউকের জন্য একদম ফ্রেশার, বাট আমি আমার মতো কিছু মানে টেকনিক্যাল হ্যান্ডস, আমি ইউনিভার্সিটিতে পড়তেছি, দেখতেছি, একাডেমিতে প্র্যাকটিস করতেছি, আমি আসি করতাম মানে জন কুড ইউ প্লিজ ট্রাই ইট ফর মি, হাউ ইউ ফিল। সো ও ট্রাই করতো, ও একদম চিলি খাইতে পারতো না। আমি ফানি থিং, আমার রেস্টুরেন্টে এরিয়ে কেউ চিলি খাইতে পারবো না, বাট দে আর নাও এডিক্টেড টু চিলি। হাউ আই ডেভেলপ স্লোলি, সিজনিং দিছিলাম চিপসের সাথে, বললাম ডাবল ডিগার চিপস,
ওটার সাথে চিলি পাউডার একটু একটু স্মোকি, এটা হচ্ছে আপনাকে অভ্যস্ত করতে হবে মানুষ। ব্রিটেনে Exactly. অনেক এরিয়ার মানুষ চিলি একদম টাচ করতে পারে না মুখে। আবার অনেকে মনে করে ওদের অ্যালার্জি আছে, কিন্তু সবকিছুতে ওদের অ্যালার্জি নেই আসলে। ওরা একটা ইনসিকিউরিটিতে ভুগে। আমি একটা রিস্ক নিয়েছিলাম একজনের জন্য। আমার মালিকের যে ছেলে ছিল, ওর নাকি চিপ্পি অ্যালার্জি ছিল। আমি ও এই জন্য ওই আমি যে বেসনে চিপ্পি ফ্লাওয়ার দিছিলাম, বেসনের ফ্লাওয়ার দিয়ে ওইটা খাইতো না। আমি ওরে রিস্ক নিয়ে খাওয়াইছিলাম আসলে। আমি বলে খাওয়াইছি ওরে, আমি দেখ তোর কি কি ফিল হয়েছে, সিমটম আগে নোট করছি, তারপর আমি রিসার্চ করছি, প্রথম দিকে খাওয়াই না, আবার পুরো 1 সপ্তাহ পড়াশোনা করছি। আমি দেখতেছি ওর একবার সার্টেন সিমটম ছিল, ওইটা এটার কারণে নাও হইতে পারে। আমি তুই একবার একটু করে ট্রাই করে দেখ কেমন ফিল কর। পুরো মানে 2-3 সপ্তাহ কাজ করছি ওরে নিয়ে, এরপরও সমানে খাই এটা, কারণ এটা টেস্টি। আর ওর আসলে ওর কারণে অ্যালার্জি হয় নাই। একবার ও সিক হয়ে গেছিল, অনেকগুলো তো খাবার খাইছে, কোন কারণে ইফেক্ট হচ্ছে ও নিজেও শিওর না। এটা হচ্ছে ক্রস কন্টামিনেশনও তো হইতে পারে। এক্স্যাক্টলি। সো এখানে অনেক ধরনের রিসার্চ আছে, যেমন কি এই যে রিপ্লেসমেন্টের চিন্তায় জুনিয়রদের শিখাচ্ছে না। এখন আমি জনকে যখন আমি আমার রেসিপিটা শেয়ার করলাম, ও ওইটা বললে যে ঠিক আছে তুই আর আমাকে বল, কারণ ও তো এই চিলি টেস্টেড রেসিপি কখনো করে নাই। তো আমি শেয়ার করছিলাম। সো এটা কেন আমাদের দেশে নাই যে জুনিয়রদের থেকে আমি কিছু শিখতে পারি বা আমি সিনিয়র হিসেবে সবকিছু দিই। তারপর দেখেন আমাদের যে ফ্লেভার গুলো ইউজ হয়, মেক্সিকান ডিশ গুলোতে কিন্তু সিমিলার ফ্লেভার ইউজ হয়, কোরিয়ান্ডার, কিউমিন, অনিয়ন, চিলি। তো আমাদের কিন্তু গ্লোবালি আমাদের ফুড নেওয়ার অনেক সুযোগ আছে আমাদের এই লোকাল ইনগ্রিডিয়েন্ট গুলো দিয়ে। আপনি বলেন আমাদের রেস্টুরেন্ট গুলোতে দেশি কয়টা মাছ ইউজ হয়? বেয়ারলি নট, শুধু এক্স্যাক্টলি। ওই রাস্তার হোটেল গুলাতে ইউজ করে আর কি, বাসের দোকান গুলাতে। হ্যাঁ, আর রেস্টুরেন্টে যদি ইউজ করে যে বাসা বা বাসা কি, বাসা কিন্তু মানে প্যাঙ্গেসিসেরই এক টাইপের। তো বাংলাদেশের ইনগ্রিডিয়েন্টের যে টপ লেভেলে যাওয়ার সম্ভাবনা, এটা কিন্তু ভুল ধারণা। অ্যান্ড আমরা যে আপনি যদি ইন্টারন্যাশনাল কিউজিন করেন, আপনি যতই ভালো এটা করেন না কেন, কথার কথা আমার এখানে যে বিফ ভুনাটা হবে ইংল্যান্ডে, আপনি ওই ইনগ্রিডিয়েন্ট গুলো না পেলে আপনি যতই ভালো এফোর্ট দেন, সেই একই বিফ ভুনা হবে না। হয় না। আমি তো সেম, যেটা কি কালাভুনা খাইছেন আপনি চিটাঙ্গে আমাদের? আমি কালাভুনা তো বাসায় গিয়ে আমি যখন দেশে যাই আমি করি, টেস্ট একরকম হয়। এখানে আমি মশলা অনেকভাবে চেঞ্জ করে দেখি। ওই নাজিরাইটটা মরিচ, মানে আমাদের চিটাঙ্গের বিভিন্ন, তারপরে হাটাজারির মশলা, এরকম মিক্স আপ জিনিসগুলো যখন পাই না, মানে একদম আমরা ফ্রেগ্রেন্ট না হলে নি না, মানে খাতুনগঞ্জ অথবা আপনার সাকতায় গিয়ে যদি সঠিক ফ্লেভারের মশলাগুলা না হয়, মরিচগুলা, যাদের বাজেট সমস্যা থাকে ওরা নর্মাল গুলা কিনে, কিন্তু যাদের বাজেট সমস্যা থাকে না ওরা একদম গ্রানালায় দিও সিটাঙ্গে ভাষায় বলে আর কি, মানে যেটা স্ট্রং ভালো। আমরা বেশি বেশি নি, এই ইনগ্রিডিয়েন্ট গুলো তো এখানে নাই, এই জন্য টেস্টের অনেক চেঞ্জ। তো ওটাই যে আমি ইন্টারন্যাশনাল কিউজিন করি, যেরকম আমার এক আমেরিকান ফ্রেন্ড জর্জ স্মিথ, উনি এখানে বেশ পরিচিত ছিলেন তার জর্জেস ক্যাফের কারণে। তো তার সাথেও কাজ করে আমি তো অনেক কিছু শিখেছি। তো তার কথা ছিল যে যেরকম ইডলিতে পিৎজায় জানমারজান টমেটোস আছে, ওটার ফ্লেভার অন্যরকম। তো ওটা জাস্ট হ্যান্ড ক্রাশ করে পিৎজা দিলেই পিৎজাটা অনেক ডিলিশিয়াস হয়ে আসতেছে, ফ্লেভারে অন্যরকম। কিন্তু আমি তো ওই টার্মটা এখানে পাচ্ছি না। তো সে যেটা করে যে তার টমেটোর ফ্লেভারটা এনহ্যান্স করার জন্য সে সান ড্রাইং বা রোস্টিং মেথডে যায়, পুরোটা ফ্লেভার কনসেন্ট্রেট করে তারপর সে তার সস বানায়, এন্ড ইটস অ্যামেজিং। এন্ড বাংলাদেশে দ্যাটস প্রবাবলি দ্য বেস্ট পিৎজা সস আই এভার হ্যাড। ইনফ্যাক্ট শুধু এটা আমার কথা না, যেই খেয়েছে সেই একই কথা বলছে। ওনার কি বাংলাদেশে কোনো রেস্টুরেন্ট আছে? এই মুহূর্তে নেই। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে নেই, হ্যাঁ। বাট জর্জেস ক্যাফে খুবই পপুলার ছিল ওই সময়। আচ্ছা, ছিল এক সময়। হ্যাঁ। তো অ্যাকচুয়ালি আপনার এখানে পিৎজার মেথডের জন্য যদি বলি, আমাদের আরেকটা রং ফিলোসফি হচ্ছে, আমাদের যখন আমি সবকিছু জানি না, কোনো মানুষ জানে না, এটা এক্সিস্ট করে না, সবকিছু জানে। একজন একটা রেসিপি জানা থাকলে ওইটাকে কোরআন হাদিস হিসাবে নিয়ে ফেলে। রেসিপি বলতে কিছু নাই, কম্বিনেশন একটা জিনিস,
কারণ রেসিপি কেউ যদি বলে এটাই রেসিপি, হি ইজ এ রং গাই। অ্যাকচুয়ালি রাইট কম্বিনেশনটা একটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট। নেপোলি এরা একরকম পিৎজা বানায়, ইতালির মধ্যে 3-4 রকম পিৎজা হয়। আপনার সেম সিসিলিয়ান আছে, নেয়াপোলিতান আছে, হ্যাঁ তারপর টমেটো বেস নেপোলিতে একরকম করে, আবার এক্স্যাক্টলি টমেটো বেস আপনার অন্য রিজনে অন্যরকম করে, যেমন আমি পমুদুরো করি। পুরো আমি পুরো নেপোলি বেস ক্রাস্টটাই তো ডিফারেন্ট হয়ে যায় হ্যাঁ, রিজন অনুযায়ী। কারণ ওই আপনার পলিশ ইউজ করে না, কেউ বিগা ইউজ করতেছে, কেউ নর্মাল পলিশ ইউজ করতেছে, ওইখানে টেস্টেরও অনেক মানে হিউজ ডিফারেন্স হয়ে যায়। তো এগুলা আসলে খুবই কনসার্ন আমাদের মার্কেটে। আচ্ছা, আরেকটা এডিশনাল কোয়েশ্চেন অনেক আলোচনা থেকে আমার চলে আসছে মাথায়। আসলে 2-3টা কোয়েশ্চেন আমি নোট করছি। একটা কোয়েশ্চেন হচ্ছে, প্রথমে একটা শেফদের নিয়ে কোয়েশ্চেন করি। আমাদের দেশে কি আসলে ট্যালেন্ট, মানে আমাদের দেশের বা দেশের বাইরে আমাদের দেশি ট্যালেন্ট শেফ কি নাই? মানে মানুষ কি খুঁজে পাচ্ছে না এমন? আমাদের দেশে পোটেনশিয়াল প্রচুর, কিন্তু এনার্জিটা রাইট ওয়েতে চ্যানেল হচ্ছে না। একটা কথা বলি, যেরকম একটা এখানে অনেক ক্ষেত্রে যেটা হয় যে রেস্টুরেন্ট মালিক, সে রেস্টুরেন্ট দেওয়ার পর সেই শেফকে ডিকটেট করা শুরু করে যে তুমি এটা করবে, এটা ওভাবে করবে, এটা ওইভাবে করবে। তো সবসময় শেফকেও যদি বলে যে তার ক্রিয়েটিভিটি কম, তাও ঠিক হবে না, কারণ তার ক্রিয়েটিভিটিটাকে ইমপ্লিমেন্ট করার সুযোগ দেওয়া হচ্ছে না। সে ভুল করুক, আপনি ফিডব্যাক দিবেন, সে ওভাবে করে সে নিজেকে মডিফাই করে ফেলবে। নাহলে সে নিজে আবেগ, আপনি যদি জানেন যে তার ফুড নিয়ে প্যাশন আছে, সে ফুড নিয়ে পড়াশোনা করছে, তাকে আপনি সুযোগ দিতে পারেন। সে আপনাকে খুব এমন কিছু দিবে যেটা আপনি, যেখানে আপনি যখন ট্রেন করেননি, আপনি সেই লেভেলে চিন্তা করতে পারবেন না যে ট্রেন করছে তার মতো করে, বা যে ওইটা নিয়ে কাজ করছে তার মতো করে। যেরকম আমি হচ্ছে সেলফ ট্রেন, বাট আমার যেহেতু প্যাশনটা কাজ করে, সো আমি অনেক পড়াশোনা করি। আমি যেভাবে চিন্তা করব, আরেকজন যার এই ইনগ্রিডিয়েন্ট গুলো নিয়ে আইডিয়া নেই, সে সেভাবে চিন্তা করতে পারবে না। সে হয়তো জাস্ট ইউটিউবে যা দেখছে, আহ কথার কথা, এখন যদি কেউ কারো মনে ছিল গর্ডন র্যামসে বিফ ওয়েলিংটন সে তার রেস্টুরেন্টে সার্ভ করবে, তো সে তার শেফকে গর্ডন র্যামসে ইউটিউব ভিডিও গুলো দেখাবে, সেটা করতে বলবে 2-3 বার 4 বার 5 বার, হয়তো 5th টাইমে গিয়ে কাছাকাছি চলে আসবে। বাট গর্ডন র্যামসি তার এটা তো একটা, মানে এই রেসিপিটা তো পারফেকশন নিয়ে এসেছে। তো একটা সেখানে সে এখানে ক্লাস, একদিনের ক্লাস বাংলার সময় 45,000 টাকা তো একদিনের ক্লাস। আপনি ওটাই চিন্তা করেন যে তার যে এখানে আপনার পেস্ট্রি শিটটা ইউজ করেছে, সেটার টেক্সচার আর এখানকার টেক্সচারের মধ্যে একটা ভ্যারিয়েশন থাকবে। There is a তারপর secret যেটা never reveal actually. মাশরুম ডেক্সেল সে ইউটিউব ভিডিওতে যতই দেখা, কিছু কিছু তো তার নিজস্ব টাচ আছে, এটা তো কপি করা সম্ভব না। ডেফিনেটলি, কারণ ইভেন যখন কোম্পানিতে চাকরি নেওয়া হয় বড় কোম্পানিগুলো, ওখানে বলে দেয়াই থাকে যে মানে কিচেন হ্যাকস বা রেস্টুরেন্টের হ্যাকস পাবলিশ করা যাবে না। এই জন্য অনেকগুলা বড় শেফরা, যেমন কি আমরা নিজেরাও অনেক সুন্দর সুন্দর খাবার বানাই, কিন্তু আমরা কখনো রেসিপি দিতে পারি না বা বলতে পারি না, যেহেতু কোম্পানি পলিসি মেনটেন করতেই হবে। প্রত্যেকটা রেস্টুরেন্টের কিছু সিগনেচার টাচ থাকে, এটা তো আপনার মানতেই হবে। যেমন আমি একটা জিনিস আমি ওই দিন একজনকে বলেছিলাম, যেরকম এটাও একটা ওয়ান অফ দ্য রেস্টুরেন্ট হ্যাকস, অনেক দর্শকতা আজকে জানতে পারে, যে আপনার মাংস টেন্ডারাইজ করতে হালকা একটু বেকিং সোডা দিয়েও টেন্ডারাইজ করা যায়। যেটা আপনার যদি ফাইব্রাস মাংস হয়, আপনি ওটাকে খুব টেন্ডার করতে চান দ্রুত টাইমে, আপনি হয় সুবিট করেন, অথবা জাস্ট একটু টেন্ডারাইজার বলতে ওই বেকিং সোডাই ইউজ করেন। অথবা আরেকটা যেটা হ্যাক আছে, যেটা পুরানা আমলের বাবুর্চিরাও ইউজ করেছে, যেরকম ফখরুদ্দিন বাবুর্চি ইউজ করেছেন, সেটা হচ্ছে দেখেন, এই জিনিস হ্যাক গুলো কিন্তু, যদিও আমরা হ্যাক বলি, এই জিনিসগুলো কিন্তু পড়াশোনার মাধ্যমে আসে বা রিসার্চের মাধ্যমে। এই জিনিসগুলো আমাদের সাথে অনেক আগে থেকে ছিল, কিন্তু আমরা এটাকে কখনো রপ্ত করতে পারিনি। যে এই যে কাচ্চি মাংসটা যখন ম্যারিনেট করা হয়, 1 ঘন্টা এটাকে লবণে ভিজিয়ে রাখা হয়, কারণ লবণ মাংসটাকে টেন্ডার করে ফেলে। এরপর ওই
মাংসটা ধুয়ে তারপর ম্যারিনেট করা হয়। তো এই মানে ন্যাচারাল যে টেস্টটা ওইটা অটোমেটিক ডেভেলপ হয়ে যায় যখন সল্ট ওইটাকে এনফোর্স করে। এক্স্যাক্টলি। That এখন খুব- বাইরের দেশে এটা নতুন করে অনেকে শিখছে বা জানছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো এখানে বিশেষ তো করে অনেক ওই আগে দেখেছি। ফিশের ক্ষেত্রে অনেকে মানে ম্যাক্সিমাম যেহেতু সি ফুড কান্ট্রি গুলো ফিশের ক্ষেত্রে ওরা ওই আপনার সল্ট বেকটা পছন্দ করে একদম ডাকে দিয়ে, সো ইটস কাইন্ড অফ লাইক সিমিলার টেকনিক। ময়েশ্চার রিটেন করে সল্ট বেক যেটা করে ওটা তো ময়েশ্চারটা খুব ভালো রিটেন করে। হ্যাঁ হ্যাঁ, সো ওই টেন্ডারাইজ আপনি যে বললেন সেম জিনিস, সাইন্টিফিক্যালি একটু উপর নিচ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা একটু উপর নিচ করে ফেলতেছে। তো এই জন্য আসলে রাইট ওয়ে পড়াশোনাও বিষয়, আর মালিকরা যে আপনি বললেন ফোর্স করতেছে যে রেসিপি দেখায় বা তুমি এটা করো ওইটা করো এরকম করে। তো একজন শেফ যদি তার ক্রাফটকে প্র্যাকটিস না করে রেগুলারলি, তাহলে তো ও নতুন কিছু আবিষ্কার করতে পারবে না। লাইক we are the only industry who feed nation, substance economics. আমার তো মাঝে মাঝে যে জিনিসগুলো আমি খুব ইজিলি করতাম, হ্যাঁ। 1-1.5 বছর করি না, এখন করতে গিয়ে আমার একটু নিজেকে রাস্টি মনে হচ্ছে, এটা হয়। সো আপনার এটা যে কোনো স্কিল আপনি যত প্র্যাকটিস করবেন তত ভালো থাকবে আর ইমপ্রুভ করবে। এটা আপনি যদি আজকে বেকিং ছেড়ে দেন, আপনার যদি না করে, যেমন কি আমাদের প্রত্যেকটা রেস্টুরেন্টে একটা নিচে কিচেন থাকে, যদি আমি যেখানে ওইটা হয় R&D জন্য, মানে রেসিপি ডেভেলপমেন্টের জন্য, ওইখান থেকে কোনো ফুড সেল হয় না সত্যি কথা বলতে। পুরো একটা কিচেন থাকে যেটা শুধু প্র্যাকটিস হয়, R&D করে শুধু। হ্যাঁ হ্যাঁ, আর ওইখানে শুধু আমরা একটা কাজ করি, ওটা হচ্ছে ওইখানে কিছু প্রেপ ওয়ার্ক করে দিই, যারা সার্ভিসের কিচেন আছে ওই কিচেনের জন্য একটু প্রেপ ওয়ার্ক করে দিই, কারণ R&Dর মাঝখানে ওই প্র্যাকটিসটা হয়ে যায়, আপনার নাইফ স্কিলটা একটু টাচ হয়ে যায়। তো আমাদের দেশে কি এমন কিচেন কেউ করবে যেটা থেকে 1 টাকাও প্রফিট আসবে না ফর সেক অফ নলেজ? এই কনসেপ্টটা এটা আর কি। তবে প্র্যাকটিস গুলো চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে বাংলাদেশে। এখন যেরকম ফার্ম টু ফোর্ক এই প্র্যাকটিসটাও আসছে, অর্গানিক ফুডের দিকে, অর্গানিক ইনগ্রেডিয়েন্ট এসবের দিকে নজর যাচ্ছে। যেরকম এখানে একটা রেস্টুরেন্ট মাংস নামে, তারা চেষ্টা করছে অর্গানিক প্রডিউস দিয়ে কাজ করার, এন্ড তারা খুব ভালোভাবেই অ্যাকসেপ্টেড হয়েছে মানুষের কাছে। তো আমি চেঞ্জ হচ্ছে, ট্রানজিশন আসছে। আমি কিন্তু একটা বড় কনসার্ন নিয়ে আছি। আমার রিসার্চ, আমার কিছু সিক্রেট ধরেন রিসার্চ যেটা ধরা পড়ে, আমরা সবাই পাগল ফুড এন্ড সেফটি করে পাগলামি করি। এখানে কিন্তু আরেকটা বিশাল কনসার্ন আছে, হেলথ এন্ড সেফটি। শেফ গুলা যে কাজ করে গরমে, আমাদের দেশের টেম্পারেচার গরম, গরমে ঘামায় জুসায় একদম খারাপ হয়ে যায়, খাবার যে নষ্ট হয় বা শেফের দোষ না, কিচেন টেম্পারেচারটাই তো ঠিক নাই। হ্যাঁ, এই জিনিসটা আমি একটা জায়গায় ফেস করেছিলাম। আর হিট স্ট্রোক এটা করে, একটা নাম করা হোটেল বনানীতে। হিট স্ট্রোক করে, আপনি জানেন? হ্যাঁ, আমি নিজে এটা পার্সোনালি ফেস করেছি একটা হোটেলে, যেখানে জর্জকে নিয়ে একটা ইভেন্ট করার কথা ছিল, একটা টেস্টিং মেনুর। তো জর্জ কিচেন ভিজিট করে সাথে সাথে না করে দিয়েছে, মানে আগে রিকুইজিশন দিয়েছে। রিকুইজিশন কি ছিল, সেখানকার যে হুডের একটা ফ্যান কাজ করছিল না, ভেন্ট প্রপারলি কাজ করছে না। এন্ড যখন এখন হয়তো 3-4 জন শেফ কাজ করছে, একটা দুটো জানালা হয়তো সাইডে খুলে দিচ্ছে, কিছুটা রিলিফ হচ্ছে তারা। বাট যখন সার্ভিস চলবে তখন, আর একটার পর একটা ডিশ বের হবে, আর আগুন জ্বলতে থাকবে গ্রিলে আপনার, তারপর বার্নারে, তখন কিন্তু এই ছোট ছোট জানালাগুলো লাভ হবে না। অপারেশন রান করলে তো অনেক হিট বেড়ে যাবে না, মানুষ মুভ করবে, শরীর থেকে হিট বাইর হবে, স্টোভ থেকে হিট বাইর হবে। এক্স্যাক্টলি। আপনি যদি রেস্টুরেন্ট বিজনেস চিন্তা করেন, আপনার যদি শেফদের সেফটিও না চিন্তা করেন, অ্যাটলিস্ট আপনি ডিশটাও চিন্তা করেন, তাও তো আপনার ওইখানে নজর দেওয়া উচিত। বাট আপনার শেফ, আমার এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা ওয়ার্ক স্পেসটাকে খুব একটা সব জায়গায় ফ্রেন্ডলি অ্যান্ড সেফ রাখতে পারি না বা করি না। এটা আমাদের নিজেদের বলবো যে এটা নিয়ে আমরা লিস্ট মোটিভেটেড অনেক জায়গায়, যে আমার যে কর্মী সে কতটা কমফোর্টেবলি কাজ করবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের দেশের শেফরা আসলে আমি ব্যক্তিগতভাবে যেটা বলি, আমাদের লোয়ার, মানে এটা শুনতে অন্য দর্শকরা অন্যভাবে নিবেন না, আমাদের লোয়ার মিডল ক্লাস থেকে আমরা ব্যক্তিগতভাবে শেফ
এর কাজে বেশি আসে, হায়ার মিডল ক্লাস বা রিচ ওয়েলদি ফ্যামিলি থেকে কম আসে, যার কারণে এই প্রবলেম গুলোর সময় কথা বলতে পারে না শেফরা, ওরা হ্যাঁ চাকরির ভয়ে থাকে। true। অন্য কেউ বলবে এই চাকরি আমি বেশ ট্রেন্ডটা করবো নিজে। এই ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে, বাট যদিও স্লো, মানে খুবই ধীর গতিতে, বাট চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, some changes we like observing now, but it's need a like huge take over by government or something, food and safety department থেকে হোক, মানে একটা রুলস চলে আসতে হবে। এই দেশগুলো কেন করে? কারণ ওই এনভায়রনমেন্টাল লোকেরা বাস দেয় বলে। তবে এখানে এখানে এই যে আমাদের যখন একটা শেফ যেতে দেখি বিশাল বিশাল আয়োজন হয়, আমি বলবো এই শেফদেরও কিছু দায়িত্ব আছে এই জিনিসগুলো নিয়ে কথা উঠানো। ড্যাম শিওর। আমি বলি ইভেন তো জাস্ট একটা শেফ দিয়ে করলাম, কিন্তু আমি আমার ইন্ডাস্ট্রির আসল প্রবলেম গুলো অ্যাড্রেস করলাম না, তাহলে শেফ ডে বা এই এগুলো আয়োজনের মানে আমি জাস্ট একটা জাস্ট প্রোগ্রাম হয়ে গেল, নাচ গানের আমি বা খাওয়া প্রোগ্রামের দাওয়ার প্রোগ্রাম আগে হয়ে গেল। ওদেরকে জাস্ট একটা কথাই বলি, আমি অডিয়েন্সদেরকেও ক্লিয়ার করতেছি এখনো, আমি সবার সাথে ফ্রেন্ডলি, সবাইকে হেল্প করতে চাই দেশের ডেভেলপমেন্ট নিয়ে, তাই হ্যালো দিই সবাইকে, বাট আমি কারোর সাথে ইনভলভ না। রিজন হচ্ছে শেফদের পক্ষে আমি প্রথমে মানুষ না, আমরা বাইরে আছি, এই দেশে কোনো কিছু দেখি না। আমি ক্রাফট এন্ড গিল্ড দ্য শেফের মেম্বার, কিন্তু এত বড় ওরা কিছু করে না, এর মধ্যে আমাদের ছোটখাটো কি একটা অবস্থা, আর অবজেক্টিভ ক্লিয়ার নাই আমাদের, আমরা কি করতে যাচ্ছি। এটাই আমি স্কুলে ভর্তি হয়েছি, আমি জানি আমি ক্লাস যদি প্রাইমারি স্কুলে ভর্তি হয় ক্লাস 5 পাস করব, হাই স্কুলে ভর্তি হলে ক্লাস 10 পাস করব। তো আমার অবজেক্টিভ কি? আমার একটা অর্গানাইজেশন আছে, আমি কি পাবো? অবজেক্টিভ যদি ক্লিয়ার না থাকে তাহলে আমার দরকার নাই তো। আমার কথা হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা এম থাকতে হবে। আর আমরা যে ইন্ডাস্ট্রিতে জনকে কাজ করতে আসি, একটা ভয়ও লাগে মানুষের। আসলে আমাদের দেশের আরেকটা সমস্যা, আমি মানে আমার এত বছরে মানে বেশ অনেক বছরের দেশে, যেহেতু আমার এখনো ব্যবসা আছে, ডিল মানুষের সাথে করতে হয়, অনেকগুলো রিজন থেকে আমি যদি বলি, আমাদের মানুষ ইমোশনালি বেশি নেয়, পার্সোনালি বেশি নেয় কোন কথাকে। আপনি একদম সত্যি কথা। হ্যাঁ, আপনি যদি বলেন এ শেফ আপনি আলুটা এভাবে ভাজতেছেন কেন, আপনি ওয়েট করেন, হোল্ড করেন, যদি এভাবে আপনি কাউকে বলে দেন, তাহলে ও মানে মাইন্ড করে নেয়, খুবই পার্সোনালি নিয়ে নেয়। সো এখানে একটা জিনিস হয় যে মাঝে মাঝে যেটা হয় যে কিছু টুকটাক শেখার পর অনেক, এটা আমাদের বাংলাদেশে আমাদের সবার ম্যাক্সিমাম মধ্যে প্রবলেমটা আছে যে আমরা যেটা বলে না, শিখেছে দুই কলম বুঝে চার কলম, এই জিনিসটা আমাদের মধ্যে আছে। এটা একটা সমস্যা, এটাও একটা বড় বাধা নতুন কিছু শেখার থেকে। আচ্ছা, এখন লাস্ট আপনার কাছে একটা ফাইনাল কোয়েশ্চেন দিয়ে আসলে শেষ করতে চাই। দেশের এই সিচুয়েশন, আমরাও তো দেশ থেকে আসছি, জানি দেশের জন্য কিছু করতে চাইলে গালি দু কথা শুনতে হয়, শোনার হালকা অভ্যাস আছে, বাট দেশের আসলে আমার মানে দেশের তো কিছু ডেভেলপমেন্ট হচ্ছে এখন, আমাদের কি কোন ফিউচার দেশে প্রয়োজন আছে কোনো পার্সপেক্টিভে, মানে আমাদের মতো যারা দেশের বাইরে আছেন, মানে আমাদের কি কোনো কিছু এখানে ফুড স্টেপ রাখা উচিত কিনা, বা আপনার কি ফিল হয় এই জায়গাগুলোতে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, যে মেক্সিকান স্টার শেফ আছেন ইন্ডিয়ায়, বিকাশ খান্না, আপনি উনার যদি কাজকর্ম দেখেন, উনি কিন্তু প্রায় ইন্ডিয়া চলে যান, এন্ড ইন্ডিয়াতে অনেক শেফ ডেভেলপমেন্টে কাজ করেন, মেনু ডেভেলপমেন্টে কাজ করেন, এন্ড ওভারে হোটেলের সাথে তার একটা ভালো কানেকশন। তো এখানে অবশ্যই আপনাদের বেশ বড় দায়িত্ব আছে যে আপনারা যে স্কিলস গুলো এখানে রপ্ত করেছেন বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রিকে উঠানোর জন্য, এখানে আপনাদের বিশাল সুযোগ আছে। আমি মনে করি দায়িত্ব আছে কন্ট্রিবিউট করার, এন্ড এই ডেভেলপমেন্ট প্রসেসটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার। আমারও ব্যক্তিগতভাবে মানে আসলে একটা চিন্তা আছে যে দেশের মানুষের জন্য কিছু একটা করা। দেন ফাইন্যান্সের কথা চিন্তা করলে তো দেশকে ইগনোর করতে হবে যদি আমরা ফাইন্যান্স চিন্তা করি, কারণ কেউ পোষাই দিতে পারবে না একদিনের। আমাদের এখানে একদিনের ইনকাম, ওইখানে একদিনের ইনকাম যখন কম্পেয়ার করতে যাবে তখন ওটা পোষাবে না। কিন্তু এখানে বিষয় হচ্ছে লাভ, দেশের মাতৃত্ব, প্যাট্রিয়টিজম, আর দেশের দেশপ্রেম। তো ওইটার কারণ থেকে করতে মন চায়, কিন্তু ওই দেশের মানুষ কতটা কিভাবে নিচ্ছে ওইটা কেউ ভয় লাগে আবার।
এখন না, এখন ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে, প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। আর এখন যেহেতু অনেক ভালো ঘর থেকে ছেলেরা মেয়েরা আসছে, তারা শিখতে আগ্রহী। অ্যান্ড গভর্নর যে সুশেফ এখানে এসে কিছু করবে, কিছু শিখাবে, সেটা তো তাদের জন্য একটা বিরাট ব্যাপার অবশ্যই হবে। ইনশাল্লাহ, লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিউচার অ্যাকচুয়ালি। আর আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমার একটা নির্দিষ্ট মিশন আছে, বাংলাদেশি রেসিপি, বাংলাদেশি ফুড একটা জায়গায় নিয়ে দেখবো, এটাই হচ্ছে লাস্ট আমার মিশন। আর যেটার কারণে ইনশাআল্লাহ। অনেক কাজ চলতেছে, আমি সবার জন্য বলতেছি, অনেক কাজ চলতেছে, হিউজ পরিমাণ কাজ চলতেছে, যেটার একটাও আমরা এখনো রিভিল করতে পারতেছি না। আমি করতে পারবো না, পলিসি আমাকে মেনটেন করতে হবে। সো ইনশাল্লাহ আপনারা সুন দেখতে পাবেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। সো অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে পেয়ে। আপনাকে ইনশাল্লাহ আমরা ধন্যবাদ। আরো অনেক অনেক টপিক নিয়ে কিন্তু আলোচনা করব। দর্শকদের ইনশাআল্লাহ থেকে আশা করব, পরবর্তী আবারও দেখা হবে, কথা হবে। হ্যাঁ, দর্শকরা কি জানতে চাই ওটা আমরা কমেন্টে আশা করব, যাতে আমরা নাকিব অবশ্যই। ভাইকে নিয়ে আবার বসতে পারি। এন্ড আনটিল দেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।